অনেকজনের সাথেই বাজে কন্ডিশন হয়েছে। আমারটা তো মাইল্ডলি ওয়ার্স, বাকিদের তো আরও খারাপ হয়েছে। আমারটা হয়েছিল কি, যে এত গরম, বাইরে যে ট্রান্সফর্মার ছিল ফেটে গেল, কম্পিউটারগুলো ইনভার্টারে লাগানো ছিল, তাই কম্পিউটারে পেপারটা চলতে থাকলো। 1.5 ঘন্টা লাইট ছিল না, 1.5 ঘন্টা পাখা ছিল না। পাখাও মানে এবার শান্ত সেন্টারে গিয়ে এসি হয়, নিটের সেন্টারগুলোতে এসি ছিল, যেই কয়েকটা ভালো সেন্টারগুলোতে এসি থাকে, এইগুলোতে এসি ছিল না। তো কুলার ছিল, কুলারটাও কি যে মানে কুলারটা পেছনে জল দিতে হবে তবে তো ঠান্ডা হাওয়া আসবে, তাছাড়া তো আসবে না, দেয়নি। তো গরম হাওয়াটাই ঘুরে ঘুরে আসে, তাও তো হাওয়া লাগছিল, সেটাও বন্ধ হয়ে গেল। 1.5 ঘন্টা একদম পুরো বন্ধ। যারা একটু নিচে দিকে করেছে তাদেরকে নিচের দিকে ব্যাচে ডিগ্রেড করে দিয়েছে, যেটা হয়েছে একটা ব্যাচ স্প্লিট করে তাদেরকে নিচের দিকে ব্যাচে শিফট করে দিয়েছে, ওপরের দিকে তাদেরকে রেখে দিই। তখন ব্যাচটা অনেক জনের ছিল, 60 জনের প্রায় স্ট্রেংথ ছিল, ওপরে 20 জনকে রেখে নিচে 40 জনকে নিচে ব্যাচে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এরকমও হয়েছে, এটা আমি দেখেছি। ওটাতে পড়তে গেলে এলএন হোক বা আকাশ যেখানেই হোক, ইংলিশ মিডিয়াম কি বাংলা মিডিয়াম কোনো ভ্যারি করে না, ওরা ইংলিশ মিডিয়ামই পড়াবে, কারণ ওদের কাছে হয় ইংলিশ মিডিয়াম নালে হিন্দি মিডিয়াম। ওটায় পড়তে গেলে কিন্তু বাংলা হবে না। বাংলা মানে বাংলা মিডিয়াম যদি কেউ যেতে চায়। সত্যি কথা বলতে, আমি ছোটবেলায় বলতাম যে আমার অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার ইচ্ছা। আমি ওই তারা নক্ষত্রের ওই চ্যানেলগুলো দেখতাম টিভিতে, খুব ভালো লাগতো দেখতে। বাবা মাকে বলতাম, এবার বাবা মা বলতো ওসব করে কিছু হবে না, তুই নিটটা ভালো করে দে, মানে ডাক্তার হও। তখন মনে হতো কি সব ড্রিমসই পসিবল। অবশ্য ড্রিমসকে পসিবল করার জন্য অনেক খাটনি করতে হয়, আলটিমেটলি হয়, কিন্তু এবার একটা ফিজিবিলিটির ব্যাপার হয়, সেটা আমার জানা ছিল না। পরিশ্রম না করলে কিন্তু কোনো ম্যাজিক নাই, কোনো শর্টকাট কোনো নাই, শর্টকাট একদমই নাই। এটা কিন্তু মানে শুধু এই পারপাস না, যে কোনো কেরিয়ার, যে কোনো মানে পড়াশোনার ব্যাপারে নয়, মেধার থেকেও বড় কথা হচ্ছে ডিসিপ্লিন হয়েতে জিনিসটাকে এগিয়ে নেওয়া। মেধা কিন্তু আমাদের ঈশ্বর প্রত্যেককেই দিয়েছেন, প্রত্যেকের কাছে মেধা আছে, কিন্তু মানে সেটাকে ডিসিপ্লিন হয়েতে মানে ঠিক বাস্তবায়িত করাটা, এটাই হচ্ছে আসল ব্যাপার। যেই অ্যাডভান্স নিট বা এই ধরনের এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা নিচ্ছেন, বা যে সমস্ত প্যারেন্টস তাদের সন্তানদের জন্য বা তাদের ছেলেমেয়েদের জন্য এই ধরনের পরীক্ষার প্রিপারেশন শুরু করেছেন, তাদের জন্য কিন্তু আজকের পডকাস্টটি মাস্টার ক্লাস। তার কারণ হচ্ছেন আজকের পডকাস্টে যিনি গেস্ট, একজন গেস্ট, আজকে দুজন গেস্ট। একজন হচ্ছেন সমুদ্র সরকার, যিনি 27 র্যাঙ্ক যেই অ্যাডভান্স এক্সামে 2025 সালের, এবং তার সাথে তার বাবা। তার কারণ হচ্ছে অ্যাজ এ প্যারেন্টস তার সন্তানকে কীভাবে গাইড করেছেন বা কীভাবে তার পথ দেখিয়েছেন, সে কিন্তু আজকে তার সম্পূর্ণ জার্নি আমাদের পডকাস্টে শেয়ার করছেন। আর সঙ্গে তো সমুদ্র রইলই, যার ভালো মন্দ খারাপ কোন জিনিসগুলোকে তিনি ধরেছেন, কোন জিনিসগুলো তিনি ছেড়ে দিয়েছেন তার এক্সাম ক্র্যাক করার জন্য, আজ কিন্তু সেই নিয়ে পুরো আড্ডা। এবং এখানে আর একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে কোটা নিয়ে আমাদের অনেক কিছু ধারণা আছে, অনেক মানুষের অনেক রকম ধারণা আছে। সেই ধারণা বা সেই মিথগুলো কিন্তু আজকে এই পডকাস্টে ক্লিয়ার হবে। তাই পডকাস্টে শেষ পর্যন্ত দেখুন এবং জাস্ট উপভোগ করুন এবং নিজেরা আরো কিছু জানুন। তো চলুন শুরু করি। প্রথমত তোমাকে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ, এত কিছু অ্যাচিভ করার জন্য। আপনাদেরকেও খুব থ্যাংক ইউ আমাকে এখানে। তুমি বলো বাবা আমার। তোমাদেরকে এখানে আমাকে খুব মানে আমি খুব গ্রেটফুল তোমাদের কাছে যে তোমরা আমাকে ডেকেছো, আমাকে আর আমার বাবাকে। তোমার অ্যাচিভমেন্ট এত সুন্দর, যেখানে না ডেকে থাকতে পারলাম না আমরা আর কি। Thank you. বেসিক্যালি তোমার কাছে পরে যাবো, আগে যাবো স্যারের কাছে। কেমন লাগছে এখন, মানে অনেকে হয়তো এই প্রশ্ন করেছে, উত্তর দিয়েছেন, বাট তবু আর একবার করে লাগছে মানে ঠিক, এটা তো একটা মানে জার্নি ছিল, জার্নিটা মানে বেশ ঠিকঠাক ভাবে সফলভাবে জার্নিটাকে এই পর্যন্ত জার্নিটাকে ঠিকঠাক ভাবে শেষ করা গেছে আর কি। আচ্ছা, এটা ভেবে ভালোই লাগছে। পরের তো এরপরের জার্নিটা আমি তো ওকে ইয়ে করবো যে কি বলে মানে ওকে বলবো যে আরো ভালো করে যেন জার্নিটা হয়, এর পরের জার্নি যেটা হবে। এরপরে জার্নিটা ম্যাক্সিমামটা ওর হাত থাকবে, এর হ্যাঁ। আগে যখন যতটা আপনার ছিল, এখন হ্যাঁ, ম্যাক্সিমাম ওর উপর ওর ডিপেন্ড উপরেই থাকবে। থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ওকে এটা আগেও বলেছি, এখনো বলবো, যে ডেস্টিনেশন যাই হোক না কেন, জার্নিটাকে কিন্তু উপভোগ করতে হবে। একদম, খুব ভালো কথা। জার্নিটা উপভোগ করলে পরে ডেস্টিনেশন অটোমেটিক্যালি একটা খুব ভালো ডেস্টিনেশনে পৌঁছানো যায়। হ্যাঁ, অলওয়েজ জার্নিটা আমি যেমন কি মানে এই পর্যন্তকে এর পড়ার সময় যে পেরেন্টিং ব্যাপারটাকে আমি কিন্তু খুব এনজয় করেছি। আচ্ছা, মানে যে ওকে ইয়ে করা, নট অনলি দ্যাট, আমি অ্যাজ এ স্কুল টিচার আমার স্কুলেও মানে এটা মানে আমার যারা ছাত্র আছে, ছাত্রী তো নাই, তাদের সঙ্গে আমার এরকম একটা বন্ডিং আছে। হ্যাঁ, যে ওদের সঙ্গে আমার সময় কাটাতে খুব ভালো লাগে, রাদার মানে অফিসিয়াল কাজের থেকে মানে ক্লাস ঘরের মধ্যে কাজগুলো আমার খুব ভালো লাগে। আর এটা ওর সঙ্গে আমার হতো খুব, মানে কখনো কখনো হয়তো বিরক্ত হয়ে যেত, মানে যখন একটু বেশি হতো আর কি, কিন্তু তা সত্ত্বেও মানে আমি খুব এনজয় করতাম।
আপনি ব্যাপারটা উপভোগ করেই চলছেন। হ্যাঁ, যে- হ্যাঁ, মানে এবং আপনার উপভোগটা ওর মধ্যে কাজ করেছে বিষয়টা। হ্যাঁ নিশ্চয়ই, সে তো ওকে আমি বোঝাতে পেরেছিলাম। আর এটাই ব্যাপার, মানে অনেকটা দিন থেকে শুরু হয়েছিল জার্নিটা, কিন্তু জার্নিটা এখন পর্যন্ত ঠিকঠাকই হয়েছে। ও এনজয় করেছে, আমিও এনজয় করেছি, বাড়ির সবাই এনজয় করেছে ব্যাপারটাকে, তাই তো? বাড়ির সবাই, মানে আমাদের বাড়িতে মানে মানে এই ওর ব্যাপারটাকে নিয়ে, মানে শুধু আমি একা বললে খুব ভুল হবে, মানে আমার বন্ধু বান্ধব, আমার কলিগ, আমার বাবা মা, ওর মা, মানে ওর মামার বাড়ির লোকজন, এরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ভাবে ইনভলভ ছিল। এবং ওই যে 3 বছর ধরে ওর দিদা, মানে আমরা তো সবসময় থাকতে পারিনি, মাঝে মাঝে যেতাম আমরা, ওর দিদা 3 বছর ধরে ওর সঙ্গে ছিল। আচ্ছা, সেই গল্পটা আমরা শুনবো, মানে সেই ঘটনাটা শুনবো। তার আগে তোমাকে বলি, বাবা শিক্ষক, মা শিক্ষিকা, এই পেশাটা কোনো কাজ করেছে বাড়িতে? সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকতে হবে বা কোনো রেস্ট্রিকশন কিছু কাজ করেছে এর মধ্যে? আমার মনে হয় ওইটাই সবচেয়ে বেশি কাজ করেছে, ওইটা আমার প্রেশার নয়, মানে প্রেশার নয়, মানে হুম, অ্যাজ ইন সেন্স কি এই শিক্ষক শিক্ষিকা, এবং এর সঙ্গে আমি অ্যাড করতে চাই আমার দাদু শিক্ষক ছিলেন, আচ্ছা আমার ঠাকুমা শিক্ষক ছিলেন। আচ্ছা আমাদের ফ্যামিলিটা পুরো শিক্ষক ফ্যামিলি কাইন্ড অফ। আচ্ছা তো এবার শিক্ষক হলে কি হয়, এবারে ছোটবেলা থেকে আমি মানে আশেপাশে সবসময় বই, বিভিন্ন কাবোর্ডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বই রাখা থাকে, এবং সাধারণত এরম না হলেও বই নিয়ে অত অত চর্চা হয়নি। সত্যি কথা বলতে সে বাড়ির যেমন সাধারণ বাড়ির যেমন চর্চা ওরকমই একেবারে সিমিলার। শুধু এরকম কি হতো, বই তখন কাছাকাছি থাকলে আর কি মনে হতো বইটা কি আছে, আবার জাস্ট খুলে দেখি, বা এরকম যে মা এই বইটা কি আছে, মা যদি বলে মা আমি ধর পড়ছে, বলে আজ তো কোনো কাজ নেই এই বইটা পড় নে, সময় কাটা এরকম করে। কেউ তো আর বলবে না ফোন দেখে সময় কাটাতে, তো আমাদের এখানে এখনো চলে না এইসব ব্যাপার। তো ওরকমই। আর নাহলে দাদু তো আরো বেটার থাকেন, দাদু বই নিয়েই থাকেন সারাদিন, যেহেতু এখন রিটায়ার করে গেছেন, তো বই নিয়েই থাকেন। তো বই নিয়ে থাকলে যদি বলে এই অর্ক তুই এই বইটা নিয়ে পড়েছিস, বইটা দেখেছিস, জানিস এই বইয়ের মধ্যে এইটা লেখা আছে, একবার দেখিস। বা সকালে উঠে খবরের কাগজ পড়ার সেই রীতিটা খুব সুন্দর করে, একদম ডেডিকেটেডলি সবাই পড়ে খবরের কাগজ। তো একটা মানে একটা সে মানে পড়া কালচার ছিল পড়াই সঙ্গে। একটা কালচার বাড়িতে, মানে এটা পড়া ওটা পড়া, পড়া নিয়ে সবাই থাকে, বাবা মারাও থাকে, দাদুরা থাকতেন, এখনো থাকেন। এবার দাদুর এই একটা খুব, এবং ওই কারণে আমাকে বাইরে কখনো, সত্যি কথা বলতে বাইরে খুব টিউশন পড়তে আমাকে যেতে হয়নি। ছোটবেলা আমার যা যা পড়িয়েছে সব বাবা মারাই পড়িয়েছে, দাদু পড়িয়েছেন, দাদু আমাকে ইংরেজিটা খুব ভালো করে পড়িয়েছেন। তো এইভাবেই কেটে গেছে। তো একটা যেমন বলতে পারি, এবং শিক্ষক বাড়ির একটা হলে কি হয়, পড়াশোনা নিয়ে থাকলে বিভিন্ন রকম আমরা ভ্যালু এডুকেশন যেটা হয়, ভ্যালু এডুকেশনের জন্য আলাদা করে কিছু করতে হয় না, ওটা অটোমেটিক্যালি লাইফে অল্প অল্প করে অ্যাড হতে হতে গেছে। তো এটা ভালোই, এটা মানে যাই হোক পজিটিভ হয়েছে খুব মুদ্রা কথা। পজিটিভ ব্যাপার স্যাপার থাকতো, মানে সবসময় একটা ভালো গুড ডিসকাশন, একটা পজিটিভ ডিসকাশনই হতো বাড়িতে হলেই। তো ঠিক আছে, যার ফলে আজকের দিনটা এসেছে, মানে এত ভালো অনেকটা একটা মুহূর্ত। একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এটা। আপনি বারবার জার্নির কথা বলছেন, যে জার্নিটা আপনি উপভোগ করতেন। হুম, হুম। জার্নিটা শুরু হলো কবে থেকে এবং কিভাবে? জার্নিটা মানে মানে জার্নি শুরু করব বলে জার্নি শুরু হয়নি। ওই যেমন ও যখন ক্লাস 1-এ পড়তো, তখন ওই এসওএফ এর, এখন সবাই জানে ওটা, তখন খুব মানে ব্যাপারটা আনকমন ছিল। তো সেই একটা এসওএফ এর অলিম্পিয়াড হয়, সেখানে ম্যাথ অলিম্পিয়াড হয়, সায়েন্স অলিম্পিয়াড হয়, ইংলিশ ইংলিশ অলিম্পিয়াড হয়, তারপরে সাইবার অলিম্পিয়াডও হয়। তখন ক্লাস 1-এ পড়তো, শুধু ম্যাথ অলিম্পিয়াডটাই ও মানে দিত। এটা কি সরকারি স্কুলের জন্য আর বেসরকারি স্কুল সব বোথ জায়গায়, নাকি? সব জায়গায়, সব আচ্ছা, জায়গায়, এবং আচ্ছা, প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও এটা দিতে পারে। আচ্ছা, এটা করতে গেলে কিভাবে করতে হয়? এটা এখন- ওই এসওএফ, সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন বলে একটা সংস্থা আছে, Okay. দিল্লির একটা সংস্থা, তারা প্রতি বছর এই পরীক্ষাটা অ্যারেঞ্জ করে। এবং Okay. ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ, সাইবার আছে, আরো কিছু আছে হয়তো আমি অতটা জানি না, তবে এই 4টে তো হয়ই একদম। একদম ক্লাস 1 থেকে ছেলেরাই দিতে পারবে। এবং সেখানে যে স্কুলে পড়ছে সেই স্কুলের যদি কর্তৃপক্ষকে জানানো হয়, তাহলে তারা ব্যাপারটা অ্যারেঞ্জ করে দিতে পারবেন। বাহ। হ্যাঁ, এবং সেটা প্রাইমারি স্কুলেও হবে, একদম আমাদের প্রত্যন্ত গ্রামের প্রাইমারি স্কুলে সেটা অ্যারেঞ্জ করা যেতে পারে, বা কোনো বেসরকারি স্কুলে হলেও তারা অ্যারেঞ্জ করতে পারে, সবাই অ্যারেঞ্জ করতে পারে এটা। মানে এমন নয় সরকারি স্কুলের ছেলেরা দিতে পারবে, বেসরকারি স্কুলের ছেলেরা দিতে পারবে না, তা নয় কিন্তু। একদম সরকারি বেসরকারি 1 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেক। আচ্ছা। এটা কি হয়, তাহলে খুব বড় এক্সপোজার পাওয়া যায় সারা ভারতের যে সমস্ত ছেলেরা দিচ্ছে, তাতে তার নিজের পজিশনটা কোথায় থাকছে, ছোট থেকে Confidence build হয়। কনফিডেন্স, ভীষণভাবে কনফিডেন্স বিল্ড আপ হয়। আর একটা জিনিস আমি খুব উল্লেখ করব, পরীক্ষার কোশ্চেনটা হয় ইংরেজিতে। আচ্ছা। এবার কি হয়, যতই আমরা ব্যাপারটা, অনেক সময় বলা হয় যে বাংলা মিডিয়াম বলে, নিশ্চয়ই বাংলা সব ব্যাপার ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমি অল ইন্ডিয়া বেসে পরীক্ষা দিতে যাব, তখন কোশ্চেনটা কিন্তু জেনারেলি ইংরেজিতে হয়। ইংরেজিতে হবে, ঠিক। তাহলে সেই ক্ষেত্রে ইংরেজি ভাষার উপর একটু দখল যদি না থাকে, এবং সেটা যদি ছোট থেকে তৈরি করতে করতে না আসা হয়, তাহলে কিন্তু এই বড় বড় কোশ্চেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এই প্রবলেমগুলো, বা বায়োলজির
সেটাকে পড়ে সেটাকে মানে করে তারপর তার যদি উত্তর দিতে যাওয়া হয় অনেক সময় চলে যাবে। ছোট থেকে ওই পরীক্ষাগুলো দিতে দিতে আস্তে আস্তে থাকলে পরে আহ একদম ইয়ে হয়ে যাবে। তো জার্নিটা ওই রকম ক্লাস 1 থেকে শুরু হয়েছিল। তখনও সেবার ওই বেশ বেশ ভালো নম্বর পেয়েছিল এবং মানে ফুল মার্কসই পেয়েছিল। আচ্ছা, আমি প্রথমে তো মানে যখন রেজাল্ট টাঙানো হয়েছিল দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে একদম এতটা পেয়ে গেছে। তারপর বাড়ি এসে তারপরে যাই হোক পরে পরে দেখলাম যে ওকে স্কুলের যে বইগুলো দেওয়া হচ্ছে সেগুলো শেষ করে ফেলছে। তখন আমার মনে হলো ওকে একটু যদি পুশ করা যায় আরো ভালো কিছু বেরোবে। তাহলে হয়তো একটু ভালো কিছু বেরোতে পারে। এইভাবে জার্নিটা শুরু। তারপর তো জার্নিটা চলতে থাকলো। তারপর এলো ক্লাস 4-এ যখন ও পড়ে তখন আমরা যেমন আমাদের বাঙালিদের এটা একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রতি ভীষণ একদম, একদম। দারুণ আমাদের ইয়ে আছে। তা আমি সেখানে খোঁজ নিয়ে জানলাম যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেও ইংলিশ মিডিয়াম আছে। ওকে, তা আমার মনে হলো তাহলে ঠিক আছে। তো ও পরীক্ষাটা এমনি সেরকম ভাবে খুব বেশি প্রিপারেশন নয়, টুকটাক যেমন প্রিপারেশন, হ্যাঁ বস মানে যা রিগুলাস হবে। প্রিপারেশন নয়, অনেকে যেমন মনে জায়গায় কোচিং নিতে যায় বা কি করতে যায় সেরকমটা নয়। এমনি পুজোর কোথাও একটা আমরা বেড়াতে গেছিলাম বোধহয় ডুয়ার্স। ওখানে বেড়াতে গিয়ে একদিন আমার এক বন্ধু ছিল তো কমল, ও এখন ডিসপ্লে হেডমাস্টার মশাই, আচ্ছা। ওর ফ্যামিলি আর আমরা বেড়াতে গেছিলাম। তো ওইখানে বিকেল একদিন বসে বসে কথা হচ্ছিল, তখন ও বললো দেবো। ও একটা বললাম বেশ তাহলে ফর্ম ফিল আপ করা হোক। ফর্ম ফিল আপ করা হলো, ও পেলো। তা আমরা খুব মানে ইয়ে হলাম যে পরীক্ষাটা যখন পেলো, নরেন্দ্রপুরে যখন চান্স পেয়েছে তো দারুণ। কারণ আমাদের এই মফস্বলে ওই নরেন্দ্রপুর পরে একটা সবার ড্রিম থাকে মফস্বল শুধু না, আমাদের বাঙালিদের মধ্যে মধ্যে একটা ব্যাপার একটা আছে। স্বপ্ন যে আমার হ্যাঁ, নেক্সট একটা ইমোশন। একটা ইমোশনও আছে, পারফেক্ট ইমোশন। ইমোশন আছে। তো গেল ওখানেও আমরা ওকে সব দিয়ে এলাম, ভর্তি টর্তি করা হলো। মানে একদিন আমি, ওর মা, আমার বাবা মানে ওর দাদু ঠাকুমা সবাই মিলে ওকে দিতে গেছিলাম। তো সেইখানে গিয়ে যা হোক হলো, কিন্তু ও তো কখনো বাড়ি থেকে ছেড়ে থাকেনি। তো ওখানে দিয়ে এলাম, যাই হোক মন টন খারাপও ছিল একটু আমাদের। তারপরে একটা সময় মনে হলো যে মানে আমার নিজে খুব ফাঁকা ফাঁকা লাগতে আরম্ভ করলো। ওর কতটা কি লেগেছিল আমি জানি না। তো তারপরে একটা ছুটি হয় ওদের একটা ওই মনে হয় মানে ওখানে যেটা হয় যে বিদ্যার্থী ব্রত হ্যাঁ বিদ্যার্থী ব্রত হয় ফেব্রুয়ারি মাসে। আমাদের দিয়ে আসা হয়েছিল জানুয়ারি মাসের প্রথম দিক করি, একদম ফার্স্ট মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড জানুয়ারি মনে পড়লো। তখন এবারে ওই সময় কি হতো, আমি ওখানে বিদ্যার্থী ব্রতর আগে ছুটি দিয়েছে, কারণ তারপর ওই ব্রত নিয়ে নেওয়ার পরে তো আর এরকম করে বেরিয়ে আসা হয়তো যায় বা যায় না, কিন্তু আমরা যতদূর শুনেছিলাম যায় না। তো বিদ্যার্থী ব্রতর আসার সময় এলাম। এবার তখন কি হতো, আমার ওইখানে এসে যেহেতু হোস্টেল লাইফ, এই লাইফ আমি জানি না কেমন। আমি অত্যন্ত মানে সত্যি কথা বলতে বাড়িতে খুব আদরে আদরে আমাকে রাখা হতো। সত্যি কথা বলতে আমি ওইরকম যে একটা হার্শ রিয়ালিটি যেটা তখন ইমিডিয়েটলি তখন ফেস করে গেছি, দিয়ে আমি তখন সেটা আর প্লাস বন্ধুরা অতটা যে ঠিক কমফোর্টিং ছিল তা ছিল না। মানে সে ঠিক আছে, সে ছোটবেলায় যেমন হয়, আমার সেটা তখন পোষায়নি, আমার ভালো লাগেনি আমার, এবং বাড়িতে প্রতি একটা খুব ডিপ ইমোশন ছিল। তো আমি থাকতে পারতাম না, দিয়ে আমি বাবাকে বললাম যে বা আমার ভালো লাগছে না, আমি বাড়ি ফিরতে চাই। এবার বাবা তাতে একমতই রাজি হয়ে গেছিল। বাবা তারপরের দিনই সব ওখানে গিয়ে আমি আর ছুটি থেকে আর বাড়ি ফিরিনি। বাবারা গাড়ি করে গেলেন, সব জিনিসগুলো নিলেন, হেডমাস্টার মশাইকে বললেন, সই করালেন, নিয়ে চলে গেলেন। হ্যাঁ ওই প্রসঙ্গে হেডমাস্টার মশাই বলেছিলেন যে হেডমাস্টার মশাই মহারাজ বলেছিলেন যে আপনি সিদ্ধান্তটা ঠিক নিচ্ছেন তো, কারণ সারা পশ্চিমবাংলার ছেলেরা কিন্তু বাঙালি ছেলেরা এখানে আসার জন্য, কিন্তু সামাও আমার মনে হচ্ছিল যে মানে আমি যেন আমার পেরেন্টিং ব্যাপারটাকে খুব মিস করছিলাম। হ্যাঁ, তো বললাম হ্যাঁ ছেড়ে দিন। তো আমি যখন নিয়ে এসেছিলাম এখানে সবাই আমাকে, অনেক আমার পরিচিত জন বলেছিল যে তুমি কিন্তু বিষয়টা ঠিক হয়নি। ভীষণ স্বাভাবিক। ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আমার সামনেই বলেছিল হ্যাঁ অনেকজন। ওর সামনেও বলেছিল, অনেকেই বলেছিল। আমি না একটু থামাচ্ছি আপনাকে। এখানে আপনাকে অ্যাপ্রিসিয়েট করার মতো সিচুয়েশন আমাদের, মানে তার কারণ হচ্ছে আপনি ও 5 এ ভর্তি হলো। আপনি ওর ভালো লাগে তখন থেকে মানে কি বলে মর্যাদা দিচ্ছেন, সবথেকে বড় কথা। এইটা অ্যাজ এ প্যারেন্টিং হিসাবে আমার মনে হয় অনেক বড় বিষয়। না আর একটা জায়গায় আমি বলবো আপনাকে, যেখানে আমরা আসলে আমার অনেক বন্ধু বান্ধব মানে ডাক্তার তারা, এবং খুব বড় ডাক্তার। আমাদের কাটোয়াতি আছে দীপঙ্কর দে, চোখের ডাক্তার, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু একদম। তারপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিভাস মুখার্জি আছে, সে বড় এমসিএইচ। হ্যাঁ আমরা চোখের সামনে ওদেরকে বড় হতে দেখেছি, ওদেরকে এভাবে সফল হতে দেখেছি। ফলে আবার তার মাঝে কোভিড এসেছিল, কোভিডের সময় ডাক্তারদের ভূমিকাগুলো দেখেছিলাম। আমাদের কাছে এবং আমাদের কিছু আত্মীয় স্বজনও বেশ বড় ডাক্তার। তো তাদের কাছ থেকে দেখে আমাদের কাছে কিন্তু আইআইটির থেকেও বড় কথা ছিল যে একটা ডাক্তার হওয়া, মানে এটা আমাদের কাছে খুব ড্রিম, মানে স্বপ্নের ব্যাপার ছিল।
তা ও সেটা আমরা জানতাম ও অঙ্ক ভালো করে, তা এই ব্যাপারটা আমরা ওকে একটু ইয়ে করেছিলাম আর কি, মানে একটু প্রেসারই করেছিলাম। ও করছিল ভালো, এবং তারপরে ও সেটা শুনেছিল। তারপরে ক্লাস 7-8 পড়ার সময় ও বায়োলজি অলিম্পিয়াড দিয়েছিল, এবং সেটা কিন্তু একদম ওপেন ক্যাটাগরিতে, মানে সেখানে 12-এর ক্লাস ছেলেরা, 8 না ক্লাস 9? ক্লাস 9-এ, আচ্ছা। ক্লাস 9-এ থাকার সময়, এবং সেখানে কিন্তু পুরো ওপেন ক্যাটাগরি, মানে ক্লাস 12-এর ছেলেরা পর্যন্ত ছিল। ও আমাদের কথাটা, মানে আমরা যেমন ওকে করেছি, ও কিন্তু আমাদের কথা অনেক শুনেছে। বায়োলজিটা প্রথম দিকে অতটা না হলো, তারপরে সেটাকে আবার কিন্তু বেশ আত্মস্থ করেছিল আর কি, এবং ওপেন ক্যাটাগরিতে কিন্তু ইন্ডিয়ার টপ 1%-এর মধ্যে এসেছিল। বাহ, মানে আমরা সবাই এটা ধরে নিয়েছিলাম যে মানে মেধারও প্রথম থেকেই হ্যাঁ, মেধা তোর প্রথম থেকে ছিল। শান, মানে ওটা আমরা প্রথমেই ওটা বুঝেছিলাম যখন ক্লাস 1-এ যখন ওই ব্যাপারটা হয়। এই অবজারভেশনটা হ্যাঁ। ভীষণ বড় ব্যাপার। কিন্তু মেধার থেকেও একটা খুব বড় ব্যাপার হচ্ছে, এটা আমি সবাইকে বলি, ওকেও অনেকবার বলেছি, মেধার থেকেও বড় কথা হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। একদম। মেধা কিন্তু আমাদের ঈশ্বর প্রত্যেককেই দিয়েছেন, সব ঘরে ঘরে আছে হ্যাঁ, বলতে গেলে। প্রত্যেকের কাছে মেধা আছে, কিন্তু মানে সেটাকে ডিসিপ্লিন হইতে মানে ঠিক বাস্তবায়িত করাটা, এটাই হচ্ছে আসল ব্যাপার। এবং এখানে শুধু ওর ভূমিকা না, অ্যাজ এ প্যারেন্টিং হিসেবে বড় ভূমিকা থাকে যে আমার, কারণ ও তো সে সময় ডিসিশন মেকার না, ও হুম। জানেও না কোনটা ঠিক করছেন কোনটা ভুল করছেন। হুম 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 সেখান থেকে আপনি যে ওকে ওর ভাবনাকে মর্যাদা দিয়ে, এখনকার সময় কি হয় যে বাবা মা চাপিয়ে দেয় যে হুম, তুমি এটা না, নিয়ে না। পড়ো, সেখান থেকে হুম। আপনি একটু ব্যতিক্রম মানুষ হ্যাঁ, যেখানে তারপরে যেটা বলতে গেছিলাম, হুম, তারপর কিন্তু পরে মানে আমাদের কিছু এক্সপার্ট মানুষজন, ওর স্যারেরা, পরে বলবো সেগুলো, তো ওনারা বললেন যে ও কিন্তু নিটের থেকে, মানে মেডিকেল লাইনের থেকে আইআইটি লাইনে, মানে জেইতে ও বেশি ভালো করবে। ওকে। কিন্তু আমার একটা ধারণা ছিল যেই ভীষণ কঠিন, সত্যি করি কঠিন, ভীষণ হ্যাঁ, কঠিন। ভারতবর্ষের 5টা বড় পরীক্ষার মধ্যে একটা, 5টা না, পৃথিবী ওয়ার্ল্ডের মধ্যে, সরি, ওয়ার্ল্ডের সেকেন্ড টাফেস্ট এক্সাম। হ্যাঁ 5টার মধ্যে একটা, ঠিক, হ্যাঁ, সরি। তো মানে ভীষণ কঠিন। তো ও সেই চ্যালেঞ্জটা কিন্তু নিয়েছিল, এবং আমি তখন ভাবলাম যে এত কঠিন লাইনে, কঠিন ব্যাপারটার সঙ্গে যাচ্ছে ও, মানে আমার একটু সন্দেহ ছিল। কিন্তু যেহেতু ওর ওদিকে ইচ্ছাটা আছে, আমি কিন্তু আমাদের মানে এতদিনের যে ইচ্ছাটা মেডিকেলের ব্যাপারটা, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে সাবসাইড করেছিলাম যে না, ঠিক আছে, ওর যেটা ইচ্ছা ওর সেটাই করুক। হ্যাঁ, এবং সেটা তো ও ঠিকই করেছে, প্রমাণও করেছে, ভালো করেছে। প্লাস একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল নিটের জন্য, যেহেতু মা বায়োলজি টিচার, তো আমার বায়োলজিটার প্রতি অত চাপের ব্যাপার ছিল না, যে কোনো জিনিস মাকে জিজ্ঞেস করলি তার উত্তর চলে আসতো। অথবা এরমই যে নিটের সিলেবাসটা, মানে যেহেতু মা পড়াতে পড়াতে মাকে দেখছি অনেকদিন ধরে, তো আমার কাছে একটা রাফ আইডিয়া ছিল। তো নিটটা অত্যন্ত আমার কাছে মানে এটা এবং অনেকদিন ধরে মেন্টাল একটা প্রিপারেশনের একটা ম্যাটার করে, বাবা মারা অনেকদিন ধরে মেন্টাল প্রিপারেশন দিচ্ছেন, কাইন্ড অফ একটু প্রেশারাইজিং হয়েছিল। কারণ সত্যি কথা বলতে, আমি ছোটবেলায় বলতাম যে আমার অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার ইচ্ছা। আমি ওই তারা নক্ষত্রের ওই চ্যানেলগুলো দেখতাম টিভিতে, খুব ভালো লাগতো দেখতে, বাবা মাকে বলতাম। এবার বাবা মা বলতো ওসব করে কিছু হবে না, তুই নিটটা ভালো করে দে, মানে ডাক্তার হও, ডাক্তার হলে। তাহলে সত্যি কথা, ওটা একদম আমি যেটা বলতাম সেটা। এবার আমি এখন দিকে তাকিয়ে আমি ভাবি ঠিক আছে, করা এখনো চাইলে আমি করতে পারি, এমন কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ফিজিবিলিটিরও ব্যাপার হয়, রিয়েল লাইফের একটা প্র্যাকটিক্যালিটির ব্যাপার আছে, সেটা বাবা মারা জানতো, তখন আমি সেটা জানতাম না। তখন মনে হতো কি সব ড্রিমসই পসিবল। অবশ্য ড্রিমসকে পসিবল করার জন্য অনেক খাটনি করতে হয়, আলটিমেটলি হয়, কিন্তু এবার একটা ফিজিবিলিটির ব্যাপার হয়, সেটা আমার জানা ছিল না। এবারে তারপর নিটের অনেকটা ব্যাপার, এবার নিটটা সত্যি অনেক গুড ব্যাপার, পরবর্তীকালে তার খুব ভালো হয়, ঠিক আছে। এবার তখন এই জেইর ব্যাপারটা জানা ছিল না, যে জেই, আমি তো জানতাম জেই মানে ইঞ্জিনিয়ার মানে আমাদের এই যে কম্পিউটার সায়েন্স হয়, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স হয়, কত মানে ব্রাঞ্চেস। এক্সামটা এত টাফ, এক্সামটা সম্পর্কে তো আইডিয়া ছিল না যে টাফ হয় ইজি হয়, কিছুই না, যেই হয় আইডিয়া ছিল না বলেই হয়তো বেশি ভালো করেছে। যদি প্রেশারটাকে দেওয়া হতো হ্যাঁ হ্যাঁ টাপ 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 বলে, হয়তো হ্যাঁ কখনো হ্যাঁ, কঠিন লাগতো মানে বিষয়টা। টাফ টাফ, এই যে খুব কঠিন, খুব কঠিন, এই জিনিসগুলো আমরা কখনো বলিনি। এটা এটা কিন্তু আমরা সবসময় ওকে বলেছি, মানে পরীক্ষা আছে, যে কোনো জিনিস সম্ভব। পরীক্ষা আছে, দিতে হবে, দুটো এরম ব্যাপার, অত না, নয়। আমার একটা খুব লজিক ক্লিয়ার ছিল যে যাই করুক না কেন, সেটা তোমাকে তো পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করলে যে কোনো জিনিসই তুমি সফল হতে অ্যাচিভ করা পারবে। যাবে। হ্যাঁ, এটা আমি ওকে একটা বুদ্ধদেবের কথা বলতাম, যে উনি খুব মানে অনেক দিন ধরে তপস্যা করার পরও যখন হননি, তারপর কিন্তু সুজাতার কাছে পায়েস খাওয়ার পর আবার নিজে যখন তপস্যায় বসলেন, কিন্তু আলটিমেটলি ওনাকে তপস্যা করেছেন, তারপরেই কিন্তু উনি সিদ্ধি লাভ করেছেন। সব ব্যাপারেই কিন্তু এই সিদ্ধি লাভ করার মতনই ব্যাপার, পরিশ্রম না করলে কিন্তু কোনো ম্যাজিক নাই, কোনো শর্টকাট কিছু হবে না। শর্টকাট নাই, কিছু একদমই নাই, এটা কিন্তু মানে শুধু এই পারপাস না, যে কোনো কেরিয়ার যে থেকে কোনো মানে পড়াশোনার ব্যাপারে নয়। আমি যে ক্লাসে পড়াতে যাচ্ছি বা
যে কেউ আপনি যে কাজটা করছেন এটা কিন্তু আপনাকে পেছনে আপনার অনেক চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা মানে হয়তো শারীরিক পরিশ্রম নাই, কিন্তু মস্তিষ্কের অনেক পরিশ্রম আছে। আপনাকে প্রতি রাতে শুতে গিয়েও আপনি ভাবছেন, অনেক অ্যাম্বিশন লাগে এর জন্য। হ্যাঁ অ্যাম্বিশন লাগে, প্লাস হচ্ছে রাতে শুতে গিয়েও কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছে যে আমি এটা করতাম, এটা করতাম, এরকম করতাম। এই যে ব্যাপারটা আমি বলছি, প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একটা মানে পরিশ্রম তো লাগেই, একদম পরিশ্রম। ডেডিকেশন, এবং হ্যাঁ। আপনি খুব ভালো কথা বলেছেন, একটা সিস্টেম, মানে একটা একটা আপনার system, ডিসিপ্লিন, এটা discipline। খুব দরকার। হ্যাঁ, এবং সেই পরিশ্রমটা কিন্তু যদি আমি করতে থাকি তাহলে সেটাকে হার্ড ওয়ার্ক বলে। এবার ওটা স্মার্ট ওয়ার্কে কনভার্ট করার জন্য কিন্তু ঠিকঠাক ডিসিপ্লিন হতে যেতে হবে। ওইটাই হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে কিন্তু পার্থক্যটা। আমরা যেখানে ছেড়েছিলাম বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি নরেন্দ্রপুর স্কুল দিয়ে নিয়ে এলেন মিশন, তারপরে মানে আপনি জার্নিটা উপভোগ করার বিষয়টা যদি তারপর আর তো এসে এখানে আবার হলো। তারপর যাই হোক, আমি স্কুলের নাম এখন আপাতত বলছি না। তো সেখানে কিছুদিন ক্লাস 7-এ পড়ার সময় তা ওনারা বললেন যে ইয়ে করতে হবে, সরকারি স্কুল না বেসরকারি স্কুল? বেসরকারি স্কুল। তখনও বেসরকারি স্কুলই ছিল, আবার যেখানে ছিল সেখানেই ফিরে এলাম। তো সেখানে গিয়ে ওনারা বললেন যে এবার ওকে টিউশন নিতে হবে। আচ্ছা। তো ব্যাপারটা এবার বাড়িতে তো সবই হয়ে যাচ্ছিল, দাদুর কাছে, আমার কাছে, ওর মায়ের কাছে ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা ছিল না। তো তখন ওই ওই ব্যাপার নিয়ে একটা ঠিকঠাক মানে মতের ওই ইয়ে হলো। তখন আমি ওকে কেডি স্কুলে ভর্তি করলাম। আচ্ছা, কেন কেডি স্কুলে তখন মানে হেডমাস্টার, আপনি টিউশনের জন্য স্কুলটি ছেড়ে দিলেন? হ্যাঁ সেটা তো একটা কঠিন সিদ্ধান্ত, মানে হ্যাঁ, একটা স্কুল সেই থেকে ছেড়ে- সিদ্ধান্তটা কিন্তু কঠিন ছিল। কারণ আমি তখন সবাই তখন ইংলিশ মিডিয়ামে যাচ্ছে, হ্যাঁ একদমই। আর আমি তখন ইংলিশ মিডিয়াম থেকে তখন আবার স্টেট বোর্ড বেঙ্গলি মিডিয়ামে। মানে আপনাকে তো সামাজিকভাবে অনেক কথা শুনতে হয়েছে, মানে আমি যদি খুব ভুল না বলে থাকি, কারণ হ্যাঁ আপনি হ্যাঁ স্কুল মিডিয়াম, একটা ইংলিশ মিডিয়ামে 7-এ পড়া ছাত্রকে, তাকে নিয়ে আপনি ক্লাস 8-এ 7 পাস করেছে আমি তখন তাও এত সুন্দর মেধাবী একটা ছাত্রকে, হ্যাঁ তখন আমি, সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল। এবং সেটাতে আমাকে ফ্যামিলিতেও খানিকটা ওর মা বা আমার বাবা মানে সবাই কিন্তু খুব সন্দিহান ছিল যে একমাত্র আপনি ডিসিশন হ্যাঁ, নিয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা সিদ্ধান্তটা আমার একাই ছিল। আর তার সঙ্গে আমাকে হেল্প করেছিল মানে ওই কেডি স্কুলের হেডমাস্টার, আমার বন্ধু, এক খুব ঘনিষ্ঠ বন্ধু, কমলকান্তি দাস। হ্যাঁ, বলেছিল তুই ভর্তি কর, বাকি ব্যাপারটা আমি বুঝে নেবো। আপনাকে সেলুট বিষয় করার মতো বিষয়, মানে আপনি মানে আমি এই কথাটা শোনার জন্য আর কি আপনার সাথে বসা বেসিক্যালি, মানে আমরা বাইরে আলোচনা করছিলাম যে ওর সাথেই বসার কথা ছিল। মানে আপনার এত বড় বড় কঠিন সিদ্ধান্তগুলো এইভাবে নিয়ে নেওয়াটা, মানে আজকে ওর মেধার দিয়ে এতটা ভালো এই জায়গায় এসে, বাই চান্স কোনো না কোনো যদি নেগেটিভ কিছু হতো, তখন কিন্তু আপনাকে সারা জীবন সাফার করতে হতো এই চিন্তাগুলো নিয়ে। কিন্তু আমারও ওর ওপর আমার খুব মানে বিশ্বাস ছিল যে ও পারবে। তুমি ভীষণ এবং এখন- ভাগ্যবান আমি বলবো, এত সুন্দর মানে ফ্যামিলি পেয়েছো। অবশ্যই শুধু আমি বাবার কথা বলবো না, মাও অনেকটা হ্যাঁ, মা, দাদু। পরিশ্রম করেছে, দাদু সবাই হেল্প করেছে। মানে এত হেল্প পাওয়া সম্ভব ছিল না, সত্যি কথা বলছি। আমি খুব মানে তোমার পড়ে থাকা সময়ও যে তোমার ডিসিশনকে মর্যাদা দেয়, সেখানেই সবটা, মানে সব উত্তর ওই জায়গাটাতেই আছে। এখনকার ছেলেমেয়ে তো গার্জিয়ানরা বলে তোমাকে ডাক্তার হতে হবে, তো ডাক্তারি পড়তে হবে। না, এবার অনেকটা ক্ষেত্রে সেটাও কিছুটা ডিগ্রিতে কারেক্ট, মানে অনেক প্রত্যেকটা জিনিসের একদম সাদা কালো মাপা তা নয়, কিন্তু ওর মধ্যে অনেকটাও গ্রে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে গ্রে ব্যাপারটাও গ্রে স্কেল না। তো এবার একজন যদি বলে আমি এখন কিছু একটা করতে চাই, তা সেটা তো দেখতে হবে না ফিজিবল কথাটা। এবার একদম। বাবা দেখতে পাচ্ছে যে ওখানে গিয়ে আমি ভালো থাকছি না, প্লাস আমার নিজের ভালো লাগছে না, প্লাস আমি দেখতে পাচ্ছিলাম ওখানে গিয়ে আমি কাজ ভালো করে করতে পারছি না। ভালো মন না থাকলে কাজ হবে কি হ্যাঁ, করে? মানে সেটা বাবা পুরোটাই ভেবে চিনতে, প্রোজ এন্ড কনস সবটা ভেবে কিন্তু নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু এমন একটা খুব র্যান্ডম ডিসিশন ছিল, একদিন ভেবে না ওরকম না, না। কিন্তু যেখানে বাড়ির সবাই বিরোধে, মানে না, সেখানে বাবা একটা ডিসিশন নিচ্ছে। এটা বাবার একটা খুব ভালো কোয়ালিটি, বাবার যেটা আমি বলবো, বা এটা আমাকে বাবা খুব ইমপ্লিমেন্ট করে, এটা আমি লাইফে ইমপ্লিমেন্ট করি, এখন আমি চেষ্টা করি অ্যাটলিস্ট পার্শিয়ালি করতে পারলেও খুব ভালো আমার জন্য, যে কে কি ভালো ভেবে লাভ নেই। নিজেটা দেখো, আমার এতে কি প্রোজ, আমার এতে কি কনস। প্রোজ যদি বেশি হয় কাজটা করবে, কনস যদি বেশি হয় কাজটা করবে না, সিম্পল অ্যাজ দ্যাট। অত্যন্ত সিম্পল। যেটা কঠিন জিনিস, যেটা অত্যন্ত কঠিন, অনেক রকম ভাবে কমপ্লিকেট করা যেতে পারে জিনিসটা, যদি ওটাকে সিম্পল করে দাও ব্যাপারটা তো কঠিন নয়। কিন্তু মানে অ্যাজ ইন সেন্স যদি আমরা ভেবে দেখি যে বাবা সেদিন ডিসিশনটা নিয়েছে, বাবা সেটা ডিসিশন ছিল, ওই দিন দেখলো যে টিউশন হচ্ছে না, টিউশন হলে আমি পড়তে পেতাম না বাবার হিসাব মতো। এবং ওই ডিসিশনটা বাই ফার সবচেয়ে বেস্ট ডিসিশন হলো এই কারণে, খুব অলৌকিক ব্যাপার, কোভিড এর জন্য। কোভিডটা পড়ে গেল সেবার, তো সারাদিন এবার যদি প্রাইভেট স্কুল হতো, অনলাইনে ক্লাস করতে হতো, তো অনলাইনে ক্লাসটা এফেক্টিভও নয়, উল্টা আমার সময়টাও যেত।
স্টেট বোর্ড বলে আমাকে সেই কোভিড এর সময় যতটা মিনিমাম রিকোয়ারমেন্ট স্কুল যেতে হয়েছে ততটা না হয়ে গেছি, বাকিটা আমি সারাক্ষণ কোভিড সারাক্ষণ বাড়িতেই থাকা, তো আমার ঘরে বসেই যতটা যে কাজ হয়েছে তখন বসে বসে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা বসে বসে। এবার যেহেতু তখন এবার সেই সময় কি হলো, বাবাকে তাহলে ঘরে বসে অনলাইনে জিনিসগুলো আনতে হলো, কম্পিউটারটা নেটের সাথে কানেক্ট হলো, ফাইন সেবার করলো বাবা কানেক্ট, কম্পিউটারটা নেটের সাথে কানেক্ট করলো, ইউটিউবে আমি বিভিন্ন রকম পড়ার ভিডিওগুলো দেখতে থাকলাম, তখন দেখলাম এখানে একদম একটা ট্রেজার ট্রোভ, অনেক কিছু পাওয়া যায়। সেটাকে আবার বাবা বসে বসে একটা বললো যে তাহলে তুই এটা দেখবি এটা দেখবি এটা দেখবি, বাবা নিজেই একটু রিসার্চ করে ব্যাপারগুলো নিয়ে কি কি পড়লে ভালো হতে পারে সেগুলো দেখতে থাকলো। যে বাবা বলে তাহলে এগুলো দেখ, দিনে বলতো তুই 3-4টে করে ভিডিও দেখবি, সেগুলো নোটগুলো ভালো করে বানাবি, কোয়েশ্চেন গুলো সলভ করবি, এরকম ব্যাপার। তো তাই চলতে থাকতো। এবার ডেইলি ব্যাপার ওরকম, নাহলে এবার বন্ধুর সঙ্গে তার দেখা সাক্ষাৎ তখন বন্ধ হয়ে গেছে, ঘরে বসে কি করবো, পড়াই হবে। পরে না হয় একটু বন্ধুদের সাথে বেরোতাম কখনো কখনো, মানে বেরোনো ইন দ্য সেন্স দুপুর বিকাল বেলা খেলা আসে সব, কিন্তু বাবা অত্যন্ত একটা মানে অ্যালগোরিথমিক অ্যাপ্রোচ একটা, যে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। ওর কোনো বা ইমোশনাল ফ্যাক্টরটাকে খুব, যখন ডিসিশন মেকিং এর সময় ইমোশনাল ফ্যাক্টরটাকে আনে না, যে কে কি ভাববে, আমার এটা না, করে কি ইমোশনাল ভালো লাগবে। তখন ভালো লাগা বা খারাপ লাগার থেকে আমার কাছে মনে হয় মানে ওর মানে মেরিট কোনগুলো আছে, ডিমেরিট কোনগুলো আছে। যদি মেরিট বেশি থাকে, প্রোস বেশি থাকে, তাহলে আমি সেটার সঙ্গেই যাবো। হ্যাঁ, আর অলসো এর যদি সঙ্গে এরকম নয় যে ফিক্স নয়, বাবার একটা এটাও একটা আছে, ডিসিশন নিবি কিন্তু ফ্লেক্সিবল হবে, যদি বাই চান্স দেখছিস এখানে কিছু একটা হতে পারে। প্ল্যান এবিসি রাখতে হবে সেকেন্ড obviously। প্ল্যান, আমি ওটা হ্যাঁ। বলতে সেকেন্ড প্ল্যান অলওয়েজ মানে থাকতো। আমি যখন একটা প্ল্যানে যাচ্ছি তখন তার সঙ্গে প্ল্যান বিও রাখতে হবে, প্ল্যান সিও রাখতে হবে। আমি মিস করতে পারি, ভুল করতে পারি, তাহলে যেন আমার ফেরার মানে এটা একটা ব্যাপার, মানে আমি 5 পা এগিয়ে যেন আমি 2 পা পেছোতে পারি, এই জায়গাটা রাখতে হবে। মানে কোন জিনিসটা একদম ভেতর থেকে ঢুকে না গিয়ে আগে উপর উপর হ্যাঁ, দেখে নাও। মানে এইটাই ফিক্সড তা নয়। মানে এখন যেমন কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছে, তার মানে আমি ওকে বলছিলাম মাঝে 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 বলছি আর কি, যে সবসময় যে তুমি মানে একদম ফিক্সড প্ল্যানে যাবে তা নয়, কিন্তু তোমার কাছে এখন ওখানে আরো বেশি ওপেনিংস আছে। তোমাকে কিন্তু অনেক কটা প্ল্যান বানিয়ে রাখতে হবে, যে এইটা থেকে ওটা, ওটা থেকে এটা, অনেক জায়গায় এক্সপ্লোর করা আছে, সেরকম ভাবে আর কি। এবং এবারে এক্ষেত্রে ডিসিশন গুলো ওকেই সব নিতে হবে। আশা করি ও পারবেও ভালো করে একদম নিতে। অবশ্যই। পারবে। আচ্ছা, ও এসে কেডি স্কুলে ভর্তি হলো আমাদের, তারপরে প্রসেসটা কি ছিল? কেডি স্কুলে আসার পর তখন মানে যাই হোক, তখন চলে এলো কোভিড এর টাইম, 8 ক্লাস 8-এ তখন। 8 হ্যাঁ, ক্লাস 8-এ তখন কোভিড এর টাইম। তো যাই হোক, কোভিড তো কিছু করার নয়, স্কুল তো লকডাউনের সময় বন্ধ হয়ে গেল। আর যেহেতু একটু মানে একটু আগে আগে পড়তো আর কি, আগে আগে মানে 1 ক্লাস তো আগে পড়তোই। হ্যাঁ, তো সেহেতু তখন কোভিড এর টাইমটা প্রচুর টাইম ছিল। হ্যাঁ, ওর ক্লাসের বইগুলো শেষ করার পর মানে হাতে প্রচুর টাইম ছিল। তখন 1 ক্লাসের জায়গায় প্রায় 2 ক্লাস, তখন এতটা পর্যন্ত এগিয়ে গেছে। তুমি এতটা পড়ে রাখতে না, হয়ে গেছিল কোভিড এর টাইমের জন্য, আচ্ছা। আরো বেশি করে হয়ে গেছিল। হ্যাঁ, ফোন ঘাটতে না? ভীষণ ফোন ঘাটতাম, ঘাটতো। এটা শুনলে খুব মানে আমি না, আমার অবাক লাগছে আপনি বললেন যে ও 2 বছর এগিয়ে ছিল পড়াশোনায়, তুমি ফোন ঘাটতে না? না মানে যেটা হয়েছিল কি, একটা বাবা একটুখানি পার্শিয়ালি বললো, আমার যে বাবা বললো না ক্লাস 1-এর সময় একটু এগিয়ে দিয়েছিল, সেই এগোনোটা তখন থেকেই চলছে। মানে ক্লাস 1-এ এরকম হয়েছিল, যেহেতু এবার তখন এগোতাম কোনটা, ম্যাথ আর সায়েন্স, তার বেশি কিছু না। এবারে ক্লাস 1 থেকে এগোনোটা ইজিয়ার হয়ে গেল, কারণ ম্যাথে দেখো, ম্যাথে এসেনশিয়ালি ম্যাথে প্রথম 1 2 3 4 সব ওই অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, ওই পরের দিকে একটুখানি অ্যাডিশনাল টপিক অ্যাড হয়, সেগুলো এবার অ্যাডিশন মাল্টিপ্লিকেশন তো সেটা পাল্টাচ্ছে না, প্রত্যেক বছর একই আছে। প্রত্যেক বছর কি হতো, একবার 100-এ হলে পরের বছর 1000-এ করছে। তো মানে ব্যাপারটা ওইভাবেই ইনক্রিজ হচ্ছে। মানে এবার বাবা আমাকে ছোটবেলায় ম্যাথটা পড়াতো, বাবা প্রথমে ম্যাথটাই পড়াতো, মানে এই দেখে এভাবে অ্যাড করতে হয়, এভাবে ক্যারি করতে হয়। তো আমার ওটা খুব ইন্টারেস্ট লাগতো। এবার বাবা দিত ওয়ার্কবুক গুলো এনে দিত, বাবা স্কুল থেকে এনে দিত, আমি করতাম। তো এরকম 1-এর ওয়ার্কবুক হয়ে গেল, 2-এর ওয়ার্কবুক হয়ে গেছিল, 3 4 5 1-এ 5 অব্দি পৌঁছে গেছিলাম ওয়ার্কবুকে, কারণ একই ব্যাপার। এবার সায়েন্সটা একটু সময় লাগতো, সায়েন্সটা ধীরে ধীরে পৌঁছাচ্ছি, তো ওইভাবে এগোতে থাকলো। দিয়ে আমি মানে হিসাব মতো আমার 8-এ 11-12-এ পড়া আমি শুরু করে দিয়েছিলাম। ম্যাথ আর সায়েন্সটা শুরু করে দিয়েছিল। হ্যাঁ, কারণ এবার অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, বাবা মা ফিজিক্সের আর বায়োলজি টিচার, তো এবার বাবা 10 অব্দি খুব ভালো করে পড়িয়েছে, 11-12 আমি অনলাইনে কিছুটা দেখতে থাকতাম, প্লাস পরবর্তীকালে আমাকে টিউশন টিচার বাবা রেখেছিলেন, সেটা বাবা পরে বলছে। কিন্তু ওই আগে ওই ক্লাস 1-এ সেই বুস্টটা পাওয়ার জন্য পরের ইয়ারগুলোতে আমাকে, যেমন সেকেন্ড ক্লাসে গিয়ে আমাকে সেকেন্ড ক্লাসে অত পড়া করতে হয়নি, আমি তখন 5-এর বদলে 5-এর পর একটা 6-এর ক্লাসটা করে নিলাম। 5 থেকে 6-এ একটু চেঞ্জ হয়েছিল, কারণ অনেক কটা থিওরিটিক্যাল টপিক ইনক্লুড হয়েছিল। 5 অব্দি একটুখানি অ্যাডিশন সাবট্রাকশন ম্যাথ থেকে ডিফারেন্ট হয়ে গেল অনেকটা, ঠিক আছে, সেটাও বাবা আমাকে হেল্প করলো, বাবা খুব হেল্প করেছে এগুলোতে ম্যানেজ করতে। বাবা বলতে দেখ এই ব্যাপারটা এতটাই ইজি। এর মধ্যে ফাঁকা টাইমে ফোন কখন ঘাটতে? মানে আমি পড়েছি খুবই কম, বাবা কম পড়েও
মানে সেই বুস্টটা ক্লাস 1ই নেওয়া। আচ্ছা। এবার যেমন ক্লাস 2 এর একটা ছেলেকে যেমন কাজ দেওয়া যায়, সেরকমই কাজ দিত, যেমন শান্ত দিনে যেমন কাজ দিত আমি সেই কাজটা করতাম। বাবা স্কুলে যেত, বাবা বলতো এই কাজটা যেন আমি এসে দেখি যেন হয়ে যায়। হুম। সাধারণত আমি করতাম না, বসে বসে টিভি দেখতাম, ওকে। মিথ্যা কথা বলবো না। এবার কাজটা কি হতো মানে করে নিতাম, নাহলে বাবাকে বলতাম হয়নি, বাবা মারতো, দি তারপর আমি করতাম। এবার মানে ওইভাবেই হয়েছে, মানে যেমন শান্ত কাজ দেওয়া, মানে দিনে তো একটা চ্যাপ্টারে অর্ধেক চ্যাপ্টার, পরের দিনে অর্ধেক চ্যাপ্টার। মা কি করতো, মায়েরও এটাতে খুব কন্ট্রিবিউশন, মা মুখস্থ ধরতো, তুই পড়লে আমাকে মুখস্থটা বল। মা রান্না করতো, মা বলতো তুই আমাকে মুখস্থটা বলতে থাক, আমি শুনছি। ক্লাস 6-7 পড়াটা তো ইজিয়ার। তারপর ধীরে ধীরে মা ওই বায়োলজির দিকটা মেনটেন করলো, বা ফিজিক্সের দিকটা, ম্যাথের দিকটা মেনটেন করলো। প্রথম দিকে ওই বুস্টার জন্য আমি তারপর একটু ব্যাপারটা সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। মাকে বলতাম বাবা তাহলে হয়ে গেল, তাহলে পরে কি করবো, তাহলে পরে ক্লাসেরটা কর, বই এনে দাও, করছি, এরকম ব্যাপার। বাহ। হ্যাঁ, তারপরে বলুন। বা তুই মানে এটা কাট করে দেন, মানে তুই এরকম বলিস আমি খুব কম পড়েছি, তাহলে সবাই না মানে আমি না, ও ফ্রি, ও যেটা বলে ভালো লাগছে, কারণ ও পুরো ফ্রিটা বলছে যে আমি এটা করেছি, হ্যাঁ, দুষ্টুমিটা করেছি, হ্যাঁ, দুষ্টুমি লিখেছি। এবং এটা আমার যত মনে হয় এটা কাট করার কি, এটা বলা এটা ঠিক, উচিত, ঠিক। কারণ ওকে, একটু বেশ ঠিক আছে, মানে বেশ ঠিক আছে। বুস্ট করলে, একটা পয়েন্ট অব্দি বুস্ট করে দিলে নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে না ঠিক আছে, যেমন চলছে হ্যাঁ, হ্যাঁ, চলুক। এবার বাবা মারা, এবার এই একটা দিকে খুব ভালো হতো, বাবা মার টিচার পাওয়াতে, এটা একটা অ্যাডভান্টেজ ছিল। এবং ওরা অত ম্যাটার করে, দিনে যদি কেউ কাজ দিয়ে দেয় যে আমাকে একটা অ্যাসাইনমেন্টের মতো, যে এটা করতে হবে তোমাকে দিনে, তাই করবো। একটা পার্টিকুলার প্ল্যান আছে বাবা, যে ঠিক আছে মানে 1 বছরের মধ্যে যদি একটা ক্লাস হয়, তার আগে যদি হয়ে যাচ্ছে তো বোনাস, অ্যাডেড বোনাস। তাই ওরকমই বাবা বলতাম, করতাম, হয়ে গেলে। এবার ম্যাথটা তাড়াতাড়ি হতো, কারণ ম্যাথটা ভালো লাগতো বেশি করতে। বায়োলজিটা তখন আমার আইডিয়া ছিল না তো, কিন্তু ম্যাথটাই বেশি ভালো লাগতো, তো ম্যাথটা নিয়ে হতো। তো বাবা ম্যাথে ভালো বই এনে দিত, বাবা খুব ভালো বই এনে দিত বাবা। তাও সেগুলো বসে বসে করতাম, ভালো লাগতো বসে বসে করতে। আর যখন দেখতাম আরো ভালো লাগতো কেন, একটা সেই সত্যি কথা বলতে একটা সেই কাইন্ড অফ সেই গেম খেলার মতো। গেমে যখন উপরের লেভেল গুলো খেলতে থাকবে, তখন দেখবে যে তোমার কাছে বেশি কিছু নেই, তার সত্ত্বেও তুমি জিতছো লেভেল গুলো, তোমার বেশ ভালো লাগে, তাহলে তোমার কিছু লাগছেই না, আমি তো এমনিই জিতছি। সে একটা আলাদাই ফান ফিলিং। এবং না আবার আটকে গেলে তখন আমার বাবা হেল্প করতো, সেই হেল্প সবটাই হয়েছে। তো এরকমই ব্যাপার, মানে আমি ওই ব্যাপারটা নিয়ে খুব যে মানে টাফ সিরিয়াস ব্যাপার, মানে ও ব্যাপারটা খুব এনজয় করেছে আর কি। আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, সেটা আমি এটা খুব ফোন কেটেছো, খেলেছো, মূল বন্ধুদের ব্যাপারটা হচ্ছে ঘুরেছো। এইটা, যে মানে নতুন নতুন যে পড়াগুলো বা টাস্ক গুলো থাকতো, সেটা সলভ করতেও খুব এনজয় করতো। না, এবার এবার জন্যই মানে এতটা একটা ব্যাপার হয়েছিল, ক্লাস 3 থেকে আমি গেম খেলা বন্ধ করেছিলাম, কারণ বাবা একদিন আমাকে খুব বকেছিল। ওই ম্যাথের কিছু ভুল করেছিলাম সেদিন, মানে বকাটা একটুখানি বেশ বড়ই বকা হয়েছিল। আচ্ছা। সেদিন গেম খেলা নিয়ে বকা হয়েছিল, তুই সারাদিন গেম খেলিস, এরকম ব্যাপার। তখন আমি গেম খেলাটা ছেড়ে দিলাম, ফোন দেখতাম, গেম খেলতাম না। পরে আমি এবার কি হতো, দিদি মানে আমার মামার মেয়ে আসলে তখন কখনো কখনো তার ফোনে গেম খেলতাম, মানে বাবা মায়ের ফোনে কখনো খেলতাম না। বাবা মা খেলতেও দেবে না, দেখলেই তো বলবে কেন খেলছিস। তো ওরকম ব্যাপার, গেম খেলতাম না, ফোন দেখতাম অল্প স্বল্প। মানে তখনও অতটা ফোনের নেশা ছিল না, কারণ এই কোভিড এর পর থেকে ফোনের নেশাটা আরো বাড়তে শুরু করলো, কারণ অনেক কিছুতে ইউটিউবে অনেক কিছু আসতে শুরু করলো। তার আগে তো ইউটিউব আসতেই না, অত কিছু কি আসতো ইউটিউবে তার আগে, সে তো একদম ফ্রি সময় মানুষ কন্টেন্ট বানানো শুরু করলো বেশি করে। মা দেখতো ফেসবুক, আমি ফেসবুক তো আমার পছন্দ নয়, তো আর তো কিছু পড়ে নেই, গেমেই সবচেয়ে বেশি ভালো লাগতো। একটা ছোট ছেলে তো গেম ভালো লাগবে। একদম। এরকম তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তো কনজাম্পশন হতো না, এখন যতটা কনজাম্পশন হয়, যেটা একদম মানে কোভিড আগে পর্যন্ত অতটা ছিল না। ইয়াং ছেলেরা এখন সোশ্যাল মিডিয়া কনজাম্পশন খুব করে, খুব, আমিও তার মধ্যে ইনক্লুডেড। সেটা আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু তখন হতো না, সেই সময় প্রি কোভিড এতটা হতো না, কোভিড এর সময় থেকে ওটা বেড়ে গেল। তো সেই অবধি তো ঠিকঠাকই চললো, মানে এই যে সময়ের ব্যাপারটা ঠিক ওরকম অল্প স্বল্প করে খেলায় হাসতে খেলতেই ম্যানেজ হয়ে যেত। পরে একটু অসুবিধা হতো, কারণ ওই ফোন দেখতে দেখতে, তখন বাবা মারা বললো একটু কম দেখ, তখন একটু কমই দেখতে, মানে চেষ্টা করতাম কম দেখার, পড়া দেখে একটু ফোকাস করতাম। তার উপরে অত সময় পেতাম না, কারণ নিজের ফোন নাই তো, বাবা মার স্কুলে আছে, বাবা মার কাছে ফোন, তাহলে সে মানে যখন একটু মা একটু ফোনটা দাও দেখবো, তাহলে ওরম করে নেওয়া, তো মানে একটুখানি পাস নি যে প্লিজ দাও একটু দাও, এরম ব্যাপার। বাবা তো ফোন দেয় না, সত্যি এখনো দেয় না, এখনো দেয় না। এখন মানে সে মানে জাস্ট টুক করে নিয়ে দেখে নাও, মানে এরকম করে কেন। তো এখন হয়তো নিজের ফোন আছে অবশ্য, তো এখন অত চাপের ব্যাপার নেই, ওকে। কিন্তু তো হ্যাঁ, হ্যাঁ বলো। ওই রকম মানে ওইটাই। মোট কথা যেটুকু টাইম আছে এনজয় করেছো সবকিছু নিয়েই আর কি। হ্যাঁ, মানে একদম সবসময় বই মুখে নিয়ে বসে থাকা সেটাও ছিল না, আমি মানে পারতাম না। খুব ভালো, হ্যাঁ, মানে মানে অ্যাটলিস্ট সব দিকে নলেজটা টাইমটাও ছিল। মানে ভালো করে এনজয় করেছে, আবার ক্লাস নিজের কাজটাও করেছে। আচ্ছা, 9 হলো। হ্যাঁ, 9 8 পর্যন্ত আমরা ছিলাম। 8 এর শেষের দিকে আস্তে আস্তে জুনিয়র তখন জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আর বায়োলজিটা তখনও নয়, কারণ জুনিয়র সায়েন্সটা জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড প্রথমে জুনিয়র সায়েন্সটাই দেওয়া যায়, আচ্ছা, সেটা জুনিয়র অলিম্পিয়াডের মধ্যে পড়ে। ওকে।
তারপরের বছর 9 থেকে সবাই সিনিয়র অলিম্পিয়াড দিতে পারে। সিনিয়রের মধ্যেই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অলিম্পিয়াডটা ছোটবেলা থেকেই দেওয়া যায়, 8 থেকেই দেওয়া যায়, স্টার্ট করা যায়। একটা 8 নয় ঠিক, মানে যার এজটা সেই গ্রুপে পড়ে, এজ গ্রুপস আছে ওদের, সেরকম অনুযায়ী পড়ে। তো জুনিয়র সায়েন্সের জন্য এবার সেহেতু যে তখন আমার একটুখানি বাবা এগিয়ে দিয়েছিল, তখন আমি ওরকম করে, এবং আরো এবার এগিয়ে দেওয়াটা তো ফ্যাক্টর নেই, এবার সেটাকে রিফাইন করা। তো আমি ইউটিউবে ভালো করে বসে বসে দেখতাম, সব নোট বানাতাম বসে বসে। এবার তখন আমি জানতাম না পরীক্ষাটা কতটা টাফ। আমি পরীক্ষাটা দিতে গেছি, এবার সেবার কি হয়েছে, কোভিড এর জন্য পরীক্ষাটা দুটো না অনেক কটা লেভেল অর্গানাইজ হয়। প্রথম দুটো লেভেলকে ওরা মার্জ করে দিয়েছিল কোভিড এর জন্য। একটাই কারণ, অত রিসোর্সেস নেই, অত কটা পরীক্ষা বারবার ম্যানেজ করা, মাস্ক, এই ক্লিনজিং এসব ব্যাপার স্যাপার ছিল। তো তখন দুটো পরীক্ষা একসাথে, যে ফার্স্ট পরীক্ষাটা ফার্স্ট লেভেল, ওই পরীক্ষার ফার্স্ট পেপারটা এটা কোন ক্লাসে থেকে? এটা 8 এর ডিসেম্বর। সেইবারে ওই যেটা দুটো পেপারে হয়েছিল, একটা পেপার হয়, নাহলে তারপর পরের পরীক্ষাটা পরের পেপার, একটাই করে হয়। এবার সেবার হয়েছিল একটা পেপার দুটো, একটা দিনেই দুটো পেপার। ফার্স্ট পেপারটা ফার্স্ট লেভেল, সেটাতে যারা ভালো করে কোয়ালিফাই করবে তাদের দ্বিতীয় পেপারটা চেক হবে। দ্বিতীয় পেপার সবাই দিচ্ছে, যদি ফার্স্ট পেপারটা কারো চেক হয়ে তার ক্লিয়ার না হয়, তাহলে দ্বিতীয় পেপারটা চেক হবে না। নিয়মটা সেই একই ছিল। ফার্স্ট পেপার থেকে অ্যাপ্রক্সিমেটলি 10,000 জন ছেলেদের তুলবে, সেকেন্ড পেপার থেকে 300টা ছেলেকে তুলবে, সেকেন্ড পেপারটাকে, হ্যাঁ সরি ভুল বললাম, ফার্স্ট পেপার থেকে 300টা ছেলেকে তুলবে, দ্বিতীয় পেপার থেকে 35টা ছেলেকে তুলবে। সেই 35টা ছেলেকে ক্যাম্পে ডাকে। ক্যাম্পটা হয় মুম্বাইতে, এখন আর মুম্বাইতে হয় না, এখন সেটা আইআইপিটি করে কানপুরে, সেটা ওদের ভেরিং লোকেশন হয়। তো তখন সেবার মুম্বাইতে ছিল, তো ওরা মুম্বাইতে ডাকবে, সেখান থেকে ওরা 6 জন ছেলেকে সিলেক্ট করে, তারা যায় আইজেএস, ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে। ওটা ভারতের ইন্ডিয়ান টিম, ওটা গভর্নমেন্ট রিকগনাইজড, যে ওরা ইন্ডিয়ার যে ব্লেজারটা পড়বে, কোট পড়বে, সেটা পুরো গভর্নমেন্ট রেকর্ড। যেমন অলিম্পিক্সে ছেলেদের পাঠানো ওই রকমই সেম। এটা লোকে জানে না বলেই এর পপুলার, এখন ইদানিং পপুলারিটি বাড়ছে, খবরের কাগজে আসে, এটা দেখতে খুব ভালো লাগে। কারণ এরা কিন্তু অলিম্পিক্সে যারা যায় তাদের চেয়ে কম নয়। এর জন্য ইংলিশ মিডিয়াম বা সরকারি স্কুলে কোনো ভূমিকা নেই? ইংলিশ মিডিয়ামটার ভূমিকা আছে, কারণ পেপার সবকিছু ইংলিশে হয়। না, আমি এইসে কথা বলছি, কেউ যদি বাংলা মিডিয়ামে পড়ে কোনো সমস্যা না, জাস্ট পরীক্ষাটা দিয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে বলো। তো সেবার ফার্স্ট পেপারটা দিলাম, সেটা ভালো গেলো। সেকেন্ড পেপারটা এবার আমি তো বুঝিনি, সেকেন্ড পেপারটা কি অনেকটাই টাফ হয়। ফার্স্ট পেপারটা এমসিকিউ বেসড হয়, সেকেন্ড পেপারটা সাবজেক্টিভ বেসড হয়। সাবজেক্টিভ বেসড মানে লিখতে হবে। এবার ওরকম অভ্যাস নেই, আমি আর জানি না, অতটা টাফ তো আইডিয়া ছিল না যে একদিনে দুটো পেপার হবে, দ্বিতীয় পেপারটা খুব টাফ হবে, ডিফারেন্স অনেকটা ডিফারেন্স। তো আমি পারলাম না, ঠিক আছে। তো সে আমি বাবাকে বললাম, বাবা সেকেন্ড পেপার হয়নি, সে হয়ে গেল। বাবা বললো ঠিক আছে, চ বাড়ি এলাম, দিয়ে পরীক্ষাটা হয়ে গেল। এবার এইটা নিয়ে আর কিছু হলো না। যে ম্যাথের পরীক্ষাটা দিলাম, ম্যাথটা তখন জাস্ট স্টার্ট করেছি সেবার দেওয়া। ম্যাথ অলিম্পিয়াড অনেকটা ডিফারেন্ট, আমাদের সাধারণত যে ম্যাথের সিলেবাসটা আছে সেরকমই সিলেবাস, কিন্তু ডেপথে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ম্যাথের একদম ইনডেপথ। তখন অতটা ভালো আইডিয়া ছিল, তখন সেদিন বুঝতে পারলাম তখন যে ম্যাথটা আরো ভালো করে পড়তে হবে। সেটা বাবা এসেই বললেন, তাহলে দেখ তোকে ম্যাথটা আরো ভালো করে পড়তে হবে, মানে নিজের খামতিগুলো বোঝা যাচ্ছে। বাবা একটু এসে পয়েন্ট আউট করলো, দিয়ে সেইভাবে আবার করে নতুন করে স্টার্ট করে। বাবা বললো তো এবার তোরা জুনিয়র সায়েন্স দেওয়া হবে না, তাহলে তুই সিনিয়র গুলোর জন্য পড়। তার বাবা বললো তুই বায়োলজিটার জন্য পড়। তাহলে বাবা তখনই বলে দিয়েছিল তাহলে তোকে বায়োলজির জন্য পড়ে, নিটের জন্য আইডিয়া ছিল। তো অল্প স্বল্প করে পড়ছি, দিয়ে 9-এ এগিয়ে আসতে তখন কোভিডটাও কম ছিল, তাও ছিল। আর সেই সময় মে মাসে আমাদের এখান কোটা থেকে কল আসে। মানে কোথা থেকে কিভাবে কল আসে? মানে তোমরা যদি পরীক্ষাগুলো দিও তা সেই পরিপ্রেক্ষিতে নাকি? হ্যাঁ, ওই পরীক্ষার ভিত্তিতে। প্রথমে এমনি কল এসে না নাম্বার, আমরা তো বুঝিনি। এবার বলে আমরা অ্যালেন দিয়ে কল করেছি, সেটা একটা স্প্যাম কল ভেবে এটা বাবা ধরেছিল, বাবা ফোনটা কেটে দিয়েছিল। এবারে তখন কি মানে আপনাদের অ্যালেন সম্পর্কে ধারণা ছিল সেই মুহূর্তে? ছিল একটা ধারণা, কিন্তু সে খুব মানে ডেপথে ছিল না। ওই যখন 21 সালে কোভিড, তখন খুব টাইমে, তখন ওর অলরেডি এনএসসিজিএস দেওয়া হয়ে গেছে। এনএসসিজিএস দেওয়ার পর ওর ফার্স্ট রাউন্ডটা বেশ ভালোই হয়েছিল। যাই হোক, তারপরে তো সেকেন্ড রাউন্ডে মানে ক্যাম্পেও যেতে পারেনি, ক্যাম্প ওর হয়নি, প্রথম 35 জনের মধ্যে আসেনি। হ্যাঁ, কিন্তু যাই হোক, তারপর একদিন 21 সালের মে মাস নাগাদ, সম্ভবত সেটা 22 বা 23 মে হবে, না তারও আগে 23 মে জয়েন করেছি। হ্যাঁ, 21 মে করে হবে। একটা ফোন আসে আমার কাছে, আননোন নাম্বার। আমি ফোনটাকে মানে ধরে কেটে দিচ্ছিলাম, মানে কে ফোন করছে কিভাবে, একটা জাঙ্ক কল মতন আসছিল, কেটে দিয়েছিলাম আমি। তারপরে আমি ফোনটা রেখে, তখন কোভিড এর টাইম ছিল, তো আমি ফোন খুব একটা বাইরে নিয়ে যেতাম না। তো আমি কোথাও একটা বাইরে গেছিলাম, বাজার টাজার হবে, তো ফোনটা ঘরেই ছিল। ও তখন দ্বিতীয়বার যখন ফোনটা আসে ও ধরে,
এরকম বললো যে আপনি কি সমুদ্র সরকার? হ্যাঁ, বললাম তখন হ্যাঁ। ওরকম ওকে ধরেছিল, যে বলেছিল যে এরকম এলেন থেকে ব্যাপার স্যাপার, আমরা এখানে অনলাইন ক্লাস অফার করছি, আপনি কি জয়েন করতে চান? আমি বললাম দাঁড়ান আমি একটু কথা বলে দেখছি। দিয়ে এটা নিয়ে বাবা এলাম, বললাম বাবা এরকম ব্যাপার, আমি বলছি দি বাবা একটা আইডিয়া ছিল যে হয়তো 11-12 ওকে এলেনে ভর্তি করবো, কিন্তু কোটায় পাঠাবো সেরকম কোনো আইডিয়া ছিল না। ওকে জাস্ট ভর্তি করবো, যেমন মেডিকেলের জন্য ভর্তি করে এরকম ব্যাপার, একটা জাস্ট একটা কোর্সের সঙ্গে রাখা, তাহলে একটা সিস্টেম্যাটিক ব্যাপার স্যাপার থাকবে। সিস্টেম্যাটিক ব্যাপারটা তো বাবার জানাই আছে। তো এই নিয়ে এবার দিয়ে এখানে একটা কন্ট্রিবিউশন আমার মায়ের খুব, যেটা আমার মা বলেছিল, ও তো ঘরে বসেই আছে, দি দাও না অনলাইনে ক্লাসে, কি যায় আছে, তো ঘরে বসে বসে তো এমনি মানে বসে আছে সারাদিন, তো যদি ও পড়ে তো ওর তো লাভই হচ্ছে। তার জন্য কোনো ফি বা কিছু বলেছে? হ্যাঁ সেটা বলি আমি। ওকে তারপরে আমি ভাবলাম এটা কোনো কল হতে পারে, অন্য জায়গা থেকে কল আসতে পারে, কারণ ফোন নাম্বার তো আমি চিনি না, জানি না। তখন আমি অ্যালেনের ওয়েবসাইট ঘেটে ওদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেখানে ফোন করলাম। ওকে তখন দিয়ে আমি বললাম এটা, তখন ওদের বলাতে তখন ওনারা বললেন হ্যাঁ আমরা NSCGS এর রেজাল্টের ভিত্তিতে, Okay. যেহেতু টপ ইয়ের মধ্যে এসছে, মানে 1% ফার্স্ট এক্সাম। হ্যাঁ টপ First 1% মধ্যে এসছে আচ্ছা। ইন্ডিয়াতে, সেই জন্য আমরা ওকে ইয়ে করতে এনরোল করানোর জন্য এনরোল করানোর জন্য করতে চাই, এবং সেটা ফ্রি অফ কস্ট। হ্যাঁ, তো মানে সেটা শুধুমাত্র ও রেজাল্ট অনুসারে? রেজাল্টের জন্য। Okay. হ্যাঁ, রেজাল্টের জন্যই ব্যাপারটা হয়েছিল। দিয়ে তখন ওরা বললো এখন অনলাইনই হবে। তা সত্ত্বেও আমার কেমন মনে হলো অনলাইনে কেমন ভাবে হবে, খুব আইডিয়াটা ছিল না। তখন ওর মা বললো যে এরকম ব্যাপার, তখন ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পর ভর্তি হওয়ার দিন 23 মে, সেটা ছিল 23 মে 2021 তার জন্য সালে। কোনো ফি বা কিছু লাগেনি, শুধু ভর্তি হয়েছে। এনরোল করানো হয়েছিল, কিছু একটা বোধহয় ওই একটা সামান্য একটা রেজিস্ট্রেশন চার্জ, রেজিস্ট্রেশন চার্জ নেয়, কারণ ওদের তো খাতায় দেখাতে হবে রেজিস্টার্ড হ্যাঁ, হয়েছে, সেটা অনুযায়ী ওদের নিয়েছিল। আর ফটো, তারপরে ডেট অফ বার্থ, আধার কার্ড, যেটা ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে, ওটা ফর্মটা দিয়েছিল, আমি অনলাইনে ফিল আপ করে দিয়েছিলাম। 23 মে থেকে ওদের ক্লাস শুরু হয়। আর 25 মে আমাদের পরীক্ষা ছিল, কারণ ওদের ক্লাস অনেক আগে শুরু হয়ে গেছিল, এপ্রিলে। কারণ অলরেডি যারা অনলাইনে ক্লাস করতে শুরু করে, আমরা যেহেতু ওরা যোগাযোগ করছিল, যেখান থেকে ভালো ছেলে পাচ্ছিল সেখান থেকে নিয়ে গ্রুপটা তৈরি হচ্ছিল। তার মানে কি এলিনি এরকম হয় যে ভারতবর্ষে যারা টপার আছে বা ভালো ভালো পড়াশোনা তাদের হ্যাঁ, select করে ওরা? মানে এটা অ্যালেন শুধু নয়, অন্যান্য কোচিং ইনস্টিটিউটও করে। Okay. ওরা এই যে জুনিয়র সায়েন্স লেভেলের যে পরীক্ষাটা হয় না, সায়েন্স অলিম্পিয়াডের, এই পরীক্ষা দিয়ে ওরা ট্র্যাক করতে শুরু করে যে আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় মেধাগুলো আছে। Okay. কারণ এই লিস্ট গুলো যেহেতু রিলিজ হয়, এই ওরা লিস্ট রিলিজ হয়, ওরা সেই লিস্ট দেখে মানে এগুলো যাদের কালেক্ট করা সব ফ্রি অফ কস্টে তো? না হ্যাঁ সব ফ্রি অফ কস্ট। ওকে বাহ। ওদের কিন্তু এটা একটা স্পেশাল, আমি বলবো পরে ওটা। তো যাই হোক, মানে বিভিন্ন যেমন ফুটবল টিম রিক্রুট করা হয়, হ্যাঁ, হ্যাঁ। ওরা ঠিক এক্স্যাক্টলি ভারতবর্ষের মেধাগুলোকে ঠিক মানে ট্র্যাক করতে ওদের করতে, ট্যালেন্ট স্কাউট আছে, ওদের ট্যালেন্ট স্কাউট আছে, সেখান থেকে ওরা ইয়ে করতে আরম্ভ করে। ওকে তো আমাদের তখন ওকে করেছিল, এবং অলরেডি তখন ওরা শুরু করে দিয়েছিল, এপ্রিল মাস থেকে ক্লাস শুরু হয়ে গেছিল। ওকে বোধহয় সবারই শেষে ধরেছিল ওরা। তো যাই হোক 23 তারিখে ইয়েটা হয়, ভর্তি হয়, আর 25 তারিখে ওদের প্রথম টেস্ট ছিল। আচ্ছা। এবং মানে ইনসিডেন্টালি পরীক্ষায়, সেই পরীক্ষাটায় ওদের যে পরীক্ষাটা ছিল সেটাতেও ফার্স্ট হয়েছিল। এবং ব্যাপারটা হয়েছিল কি, তাতে করে ওদের যারা মানে টিচার ছিলেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যারা, বায়োলজির তখন বায়োলজিও ছিল, যারা টিচার ছিলেন, তারা প্রত্যেকে খুব মানে মানে আমেজড হয়ে যাওয়া, যাকে বলে আমেজড হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে, দুদিনে ভর্তি দুদিনে ভর্তি হয়ে এরকম ব্যাপার। তখনই কিন্তু টিচারদের নজরে চলে আসে। আচ্ছা। হ্যাঁ, এবার তো অনলাইনে ক্লাসটা চলতে থাকে। তারপরে ও তার মধ্যে বায়োলজি অলিম্পিয়াড দেয়। বায়োলজি এবারে এইখানে অনলাইনে ক্লাসটা চলতে ওরা আমি প্রথমে পড়ছিলাম স্বাভাবিক যেমন পড়ানো সেরকম, আমি তখন বুঝিনি ওটা কি জিনিসের জন্য পড়াচ্ছে। আমি জানতাম ওরা জানে অলরেডি যে আমি আর জুনিয়র সায়েন্স দিতে পারবো না, অ্যাপারেন্টলি ওটা ওরা জানতাম না। তো ওরা আমাকে জুনিয়র সায়েন্সের জন্যই পড়াচ্ছিল। এবারে আমি তখন পরে জানতে পেরে আমি তো স্যারদের বললাম, স্যার আমি তো জুনিয়র সায়েন্সের জন্য পারবো না, এই লিমিট তো আমার পেরিয়ে গেছে। তখন স্যাররা মানে স্যারদের খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেটা স্যাররা নিজেরাই খুব বলে যে মানে আমরা তো একদম হাতে মাথা রাখার মতো অবস্থা, যে তোকে আমরা খুব এক্সপেক্ট করেছিলাম তোর কাছে যে তুই জুনিয়র সায়েন্সে খুব ভালো করবি, কিন্তু অলরেডি আমার এই লিমিট পেরিয়ে গেছে, দেওয়া যাবে না। দিয়ে তখন স্যাররা বললো তাই ঠিক আছে। তাই তো আমি তখন দেখলাম যে স্যার তাহলে আমার তো যেহেতু আমার জুনিয়র সায়েন্সে করছি না, আমার ফিজিক্সটা লাগবে ফিজিক্স অলিম্পিয়াডের জন্য, বায়োলজিটা লাগবে বায়োলজি অলিম্পিয়াডের জন্য। আর ম্যাথে ক্লাস বন্ধ করে দিয়েছিল, কারণ সেবার থেকে আবার জুনিয়র সায়েন্সে ম্যাথের সিলেবাসটা সরিয়ে দিল। তো বায়োলজি অলিম্পিয়াডের জন্য পড়তাম, ফিজিক্সটা ফিজিক্সের জন্য পড়তাম, আর কেমিস্ট্রিটা অল্প স্বল্প দেখতে থাকতাম, অত বেশি দেখতাম না কেমিস্ট্রিটা তখন। তো ওগুলো দেখতে থাকতাম। স্যাররা বলে তাহলে তোমার মন মতোই করো। টেস্টগুলো শেষের দিকে আর টেস্টগুলো দিইনি, কারণ ওগুলো জুনিয়র সায়েন্স বেসিসে টেস্ট হতো, আমি আর ওগুলো দিয়ে আমার তো কোনো লাভ ছিল না। তো সেগুলো না দিয়ে উল্টে আমি যেগুলো আমি মক টেস্ট খুঁজে পেতাম অনলাইনে, ফিজিক্সটা অত দিয়ে বায়োলজিটাই দিতে থাকতাম। বায়োলজিটাই পড়েছি। বায়োলজি একটা বাবা খুব সুন্দর বই আমাকে, মানে একটা বাবার রিসার্চ, ক্যাম্বেল নামের একটা বই আছে,
প্রায় 14,000 টাকা দাম, মানে অ্যামাজনে কিনলে সেটা প্রিন্ট করেছিল, বা আমি পিডিএফটা খুঁজে খুঁজে বার করে বাবা সেটা প্রিন্ট করেছিল, তাতে অনেকটা কমে পড়েছিল। সেই বইটা বাবা প্রিন্ট করে এনে দিল, সেই বইটা আমি অল্প অল্প দেখতে থাকতাম। বাবা বিভিন্ন সব মেডিকেলের এনসিআরটি, ট্রু ম্যান, এগুলো এনেছিল, সেগুলো আমি বসে বসে দেখতে থাকতাম। দিয়ে বায়োলজি অলিম্পিয়াড দিতে যাই। সেদিন মানে কথা বাবা বললো সকাল সকাল গেছি ফিজিক্সটার জন্য রেজিস্টার করে দেবো। বাবা বললো, তাহলে একটা কাজ করো, যখন সকাল সকাল চলে এলাম তুই ফিজিক্সটাও দিয়ে আয়। আচ্ছা, ফিজিক্সটা সেবার খুব ভালো হয়নি, কিন্তু একটা রাফ আইডিয়া লেগেছিল। এবার সেবার কি হয়েছিল, আমি সেবার দেখলাম যে সেকেন্ড সেবারে হয়েছিল, সেবারও ওই দুটো পরীক্ষা একসাথে হয়েছিল, ফিজিক্স বায়োলজি ওই দুটোই একসাথে। ফার্স্ট পেপারটা ফিজিক্স আমার একেবারেই খারাপ গেছে, 27 নম্বর পেয়েছি। কিন্তু সেকেন্ড পেপারে 5টা কোয়েশ্চেন আছে, 5টা কোয়েশ্চেন সাবজেক্টিভ, ওকে, অনেক বড় বড়, লিখতে হয় অনেকটা। কিন্তু সেবারে কোয়েশ্চেনগুলো এসেছিল ইজি। তোমার সেকেন্ড পেপারটা ভালো হয়েছিল, কিন্তু যেহেতু ফার্স্ট পেপার 27 এসেছিল, সেটা আমার সেকেন্ড পেপার চেকই হয়নি ফিজিক্সে। বায়োলজিতে ফার্স্ট পেপারটা আমার অনেক বেশি নম্বর এসেছিল, অনেক, মানে সে ওই টপ 1%, তার উপরে ওদের একটা হয় মেরিট ইন্ডেক্স। মেরিট ইন্ডেক্স হচ্ছে যেটা টপ 10 ছেলে, তাদের যে নম্বর সেটা অ্যাভারেজ করে তার 80% নম্বরটা হচ্ছে মেরিট ইন্ডেক্স নাম্বার, তার উপরে এসেছিল, বেশ উপরে। তো ফার্স্ট পেপারটা খুবই ভালো গেছে। সেকেন্ড পেপারে কাট অফ গেছে 180, আমার কাট অফে আমার নাম্বার এসেছে 144। তো ওখানে মিস হয়ে গেছে আমার একটু একটা ক্যাম্প হয়নি আর কি। ক্যাম্প হয়নি সেবারও, ক্যাম্প হয়নি সেবার, কারণ সেবার কোভিড এর জন্য ওরা একেবারেই টিম সিলেক্ট করছিল, টপ 5 জনকে তুলে নেবে, ব্যাস। আচ্ছা, ক্যাম্প হয়নি, ক্যাম্প হলে না মানে হয়, ভারতবর্ষে টপ 5 জন করে। হ্যাঁ, আচ্ছা, এবার ক্যাম্প হলে বোধহয় হয়ে যেত, বোধহয়, হ্যাঁ। জানি না। তো ঠিক আছে, তো এরম রেজাল্ট আসতে থাকলো। তো টেনের শেষে এটা বাবা বলবে, তখন দিয়ে তারপরে ওরা তখন ওখান থেকে অ্যালেনের ওখান থেকে নাইনের শেষে 9SS দিকে বললো যে আপনারা ওকে এখানে অফলাইনে নিয়ে আসুন, আচ্ছা, পাঠিয়ে দিন। কারণ অনলাইনের থেকেও আমাদের এখানে একদম মানে ইয়ে আছে, অফলাইনে ভালো ভালো একদম ভারত সেরা টিচাররা পড়ান, হ্যাঁ আপনারা অফলাইনে দিন। আমরা খুব সন্ধিয়ান ছিলাম ব্যাপারটা নিয়ে, তো বলে আপনারা একবার এসে দেখুন, কোটা আসুন। তো আমরা গেলাম, আমি ও আর ওর মা গেলাম। তারপর ওখানে গেলাম, ওখানে সবাই তো ওকে চিনতেনি আগে থেকে, তো কথা টথা হলো। তখনও কিন্তু আমরা মেডিকেলের দিকেই মানে ইনক্লাইন করে তখনও আছি। মেডিকেলে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তখনও কিন্তু 9-এর শেষ মানে ক্লাস 10 শুরু হবে, তখনও মেডিকেলের দিকেই ইনক্লাইন করা আছে, মানে আমরা ওইটাই মানে কনফার্ম যে ও মেডিকেল করবো, ও খানিক ও হয়ে গেছে। তো তখন ওখানে কথা বলতে গিয়ে ওখানকার যারা স্যাররা আছেন তারা আমাকে বললেন, দেখুন ওর সঙ্গে কথা বলেছে, হ্যাঁ ও তখন বলেছে আমার দুটোই ভালো লাগে, তবে অঙ্কটা করতে আমার বেশি ভালো লাগে। তো ওনারা ওকে অঙ্ক পড়িয়েছেন আগে, তো অনলাইনে যখন পড়িয়েছিলেন তখন ওনারা বললেন, দেখুন আমরা ওকে পড়িয়েছি আর ও বলছে আমাদের মনে হয় জেইটাই বেশি ভালো করবে, আপনি ওকে যেই দিকে দিন। তা দুটো একসাথে হবে না। আমি যখন বললাম যে দুটোই যদিও দেয়, বললো না দুটো একসাথে ওইভাবে হবে না, তখন দুটোই মিস করবো মানে কি দুটোই পাবে হয়তো, কিন্তু অনেক বেশি বেশি র্যাঙ্ক হবে, হ্যাঁ সেটার কোনো মানে হয় না। তাই আমি বললাম, তখন আমি বললাম ঠিক আছে, তাহলে ওর যদি ওটা ভালো লাগে, আপনারা যদি মনে হয় যে ও ভালো করবে আইআইটি, ঠিক আছে তাহলে ও আইআইটির দিকে পুরো আমাদের যেটা ব্যাপার ছিল আমরা সরিয়ে নিচ্ছি আবার এগেন। হ্যাঁ, তখন ওখানে এবং ওখানে যে হোস্টেলগুলো আছে না, মানে ওখানে হোস্টেল কনসেপ্ট যেটা, ওইখানে কিন্তু হোস্টেলের কনসেপ্টটা কিন্তু ওরকম না। ওদের অ্যালেনের নিজস্ব একদম একটা ইয়ে আছে, বিল্ডিং আছে, সেখানে তার নিচের তলাতে ক্লাস হয়, উপরের তলা ছেলেরা মানে থাকে। নিচের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড থার্ড ফ্লোর ক্লাস হয়, উপরে ছাত্রদের আলাদা করে না বাইরে বেরোতে হবে। আচ্ছা, এবং এটা ওই যে যারা স্টার ব্যাচে যাদের এরকম করেই মানে যাদের ডেকে নিয়ে আসতো, বা যারা খুব ভালো অ্যাপটিটিউড শো করতো, তাদেরকে ওখানে নিয়ে এসে রাখতো, মানে এরকম একটা ব্যাপার। বাইরে হাতে ধরে দেখার মতো হ্যাঁ, শেখানোর মতো হ্যাঁ, বিষয়। হ্যাঁ, ওরা কিছু সারা ভারত থেকে ম্যাক্সিমাম 150 ছেলেকে 150 যেইর জন্য 50-60 জন নিটের জন্য ছেলেকে সিলেক্ট করে, দিয়ে সেইখানে ওদের রাখে, একদম হাতে কলমে ইয়ে করানো হয়। বাকিদেরও হয়, কিন্তু বাকিদের কিন্তু হোস্টেলে রাখা হয় না, মানে ওই হোস্টেলে নিজস্ব হোস্টেলে না, বাইরের হোস্টেল আছে, কিন্তু ওইটা নিজস্ব হোস্টেলে ওদের রাখা হয়। মানে এই 150 জনকে ওরা হাতে ধরে তৈরি করবে। হ্যাঁ, ওভারঅল বিষয় হচ্ছে কারণ যেহেতু ওদের মধ্যে ওরা ট্যালেন্ট দেখতে পেয়েছে, সেই জন্য ওইভাবেই করা হয়। যখনই এই ধরনের অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা হয়, সেই পরীক্ষার কিন্তু মানে সবসময় ডিমান্ড করে সে কিন্তু পারফেক্ট থাকবে মিনস যদি নিটের পরীক্ষা দেয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে একদম তার পারফেক্ট মানে তৈরি হবে, কোনো ফাঁকিবাজির জায়গা নেই। আচ্ছা, আবার যে এর জন্য তাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সেখানেও কিন্তু কোনো ফাঁকিবাজির জায়গা নেই। এই ব্যাপারটা ওখানে যেটা হয় যে প্রত্যেক দিন ওদের সিস্টেমটা এরকম, তোমাকে প্রত্যেক দিন হোমওয়ার্ক দেওয়া হবে, তুমি কিন্তু ওদের প্রপারলি সে হোমওয়ার্কগুলো করবে। বাই চান্স যদি হোমওয়ার্কে যদি ব্যাকলগ তৈরি হয়, সেই ব্যাকলগকে কিন্তু মানে মেকআপ করাটা খুব কঠিন হয়ে যায়। আমি ভালো করে বলতে পারবো, যেটা হোস্টেল যেটা সিস্টেম ছিল, হোস্টেলে অত্যন্ত একটা
মানে অত্যন্ত বলবো পারফরমেন্স বেস সিস্টেম ছিল, এজ ইন হোস্টেল সেন্সে, যে স্যাররাও যেটা দেখতো একটা ছেলের পারফরমেন্সটাই ওদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বিজনেস একটা মাইন্ডসেট, একটা বিজনেস না, একটা অত্যন্ত প্রফেশনাল মাইন্ডসেট। ইন সেন্স কি, মানে যে ভালো করবে তাকে ভালো জিনিস দেওয়া হবে, তার সঙ্গে ভালো করে মানে তার তার ফিচার্স বেশি, যতটা ভালো করবে না তার ফিচার্স আলাদা। এবার এটা এটা অত্যন্ত শুনতে খুব খারাপ লাগে, শুনতে আমাদেরও খুব খারাপ লাগে, কারণ আমরা তো মানুষ হিসেবে দেখি একটা মানবিক একটা হিউম্যান ফ্যাক্টর থাকে, ওরা সেই হিউম্যান ফ্যাক্টরটাকে কাট আউট করারই চেষ্টা করে, মোস্টলি প্রফেশনাল থাকাটাই চেষ্টা মানে করে। ও রানিং রেসের জায়গাটা রেখে দিচ্ছে। হুম হুম যেমন যারা ভালো পারফরমেন্স করছে, আমার পারফরমেন্সটা মোরালেস ঠিকঠাকই ছিল, অলদো অসিলেট করেছে এন্ডের দিকে, কিন্তু ঠিকঠাকই ছিল। তো সেই অনুযায়ী আমার ফিসটা সত্যি কথা বলতে ওটা নেয়নি, হোস্টেলে থাকার ফিস। মানে পুরোটাই স্কলারশিপ। হুম। আচ্ছা। ওরা একটা স্কলারশিপ একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে রেখে দিয়েছিল, তাহলে আমাকে আমার সেই টাকাটা আমার আর লাগেনি। আমার থাকা যে থাকার টাকাটা অনেকটাই, মানে আমাদের আর পরের টাকা? পড়ার টাকাটা ওরা আমাদের 90% স্কলারশিপ দিত বছরের আগে। সেটার জন্য আমরা 10-এ আমি ট্যালেন্ট টেক্স পরীক্ষা দিয়েছিলাম ওদের, সেটা খাতায় কলমে। 11-12-এ জাস্ট ওরা বলে দিয়েছিল তোমাদের 90%, তোমরা যেহেতু স্টার ব্যাচ আছো এটা ফিক্স, তোমরা 90% স্কলারশিপ পাবে, তো জাস্ট 10% পে করা, সে বছরে পাবো কিন্তু বাবা পে করে দিত ব্যাস। স্টার ব্যাচ তুমি কথাটা অনেক করে বললে, এইটা কি মানে জিনিসটা কি বিষয়টা? স্টার ব্যাচ হচ্ছে এলএন এর যেটা সিস্টেম, এলএন বা যে কোনো বড় কোচিং coaching সেটে ওদের হয় কি, মানে নর্মাল ব্যাচ হয় আর স্টার ব্যাচ হয়। নর্মাল ব্যাচে অনেক কটা হয়, ফেজ 1, ফেজ 2, সেটা ফেজ নর্মাল ভর্তি হতে হয় টাকা যারা দিলে? যারা ওখানে 11 এর শুরুতে গিয়ে তারা টাকাটা দেয়, অ্যাডমিশন ফিস জমা করে, এবং ওদের ওদের অ্যাডমিশন ফিস শুধু জমা করা না, ওদের পরীক্ষা দিতে হয়। এ স্যাট, অ্যালেন স্কলারশিপ অ্যাডমিশন টেস্ট, আমি অ্যালেনেটাই জানি কারণ আমি এটাও জানি। ওকে। এ স্যাট নাহলে আকাশের হয়, আমার মনে নেই পরীক্ষাটার নামটা কি। নাহলে একটা হয় ট্যালেন্ট টেক্স। ট্যালেন্ট টেক্সটা হচ্ছে যারা ইয়াঙ্গার ছেলেদের জন্য, 10 অব্দি হয়, এ স্যাটটা 12 অব্দি হয়। আর মানে 3 রকম ভাবে অ্যাডমিশন হয়, এ স্যাট, ট্যালেন্ট টেক্স, নাহলে এরকম ট্যালেন্ট স্কাউট যদি নিয়ে আসে তাহলে, ওকে। এরকম 3টে ব্যাপার। তো এই এসএট পরীক্ষাটা দেওয়ার পরে যেমন মার্কস এলো বা যেমন ওরা দেখে নেয়, ওরা একটা সেই পপুলেশন পিরামিড টাইপের তৈরি হয়েছে যে কে কোথায় দাঁড়িয়ে আছে, সেই অনুযায়ী তারা সেই মানুষটা স্কলারশিপ দেয়, দিয়ে তারা অ্যাডমিশন ফিস পে করে। সেই যেরকম পপুলেশন পিরামিড ছিল সেই রকম অনুযায়ী তাদের একটা ব্যাচ অ্যালট হয়। ওকে। বা সেই ব্যাচটা সাধারণত নর্মাল ব্যাচের জন্য পার্মানেন্ট হয় না, ওদের যদি ভালো পারফর্ম করতে থাকে ওদের ব্যাচ আপগ্রেড করে দেয়, ওরা উপরে দিকে উঠে যায়। যদি ভালো না করতে থাকে নিচের দিকে থাকে তাহলে ওদের ব্যাচ ডিগ্রেড করে দেয়। ওকে। দুটোর মধ্যেই হয়। স্টার ব্যাচে একটুখানি ব্যাপারটা ডিফারেন্ট। স্টার ব্যাচে এবার অনেকজন কি অনেক এরকমও হয়েছে, নর্মাল ব্যাচের ছেলেরা স্টার ব্যাচে উঠে চলে এসেছে, কেন? কারণ ওদের এতটাই ভালো পারফর্ম করেছে, স্যারদের নজরে আসা, মেইনলি হচ্ছে স্যারদের নজরে আসা। স্যাররা যদি দেখে ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, ওরা অটোমেটিক, এরকম একজন আছে খুব সুন্দর র্যাঙ্ক করেছে এবার, মানে 100 টপ 100 এর মধ্যে, সে নর্মাল ব্যাচের ছেলে ছিল। আমাদের ওখানে ওদের যে ম্যাথ স্যার ছিল, সে একটা স্টার ব্যাচেরও ম্যাথ স্যার, কারণ সাধারণত ওরা নর্মাল ব্যাচ আর স্টার ব্যাচ দুটো ক্লাসেই নিতে থাকে। সে এখানে এসে সে দেখলো ছেলেটা খুব ভালো করেছে, তাকে ওখান থেকে নিয়ে এসে তারই স্টার ব্যাচে তুলে আপগ্রেড করে দিল। মানে স্টার ব্যাচে তুলছে মানে তাদের ফি লাগছে না এবং থাকার কোনো খরচা লাগছে না, অনেকটাই। এবারে সেটা এবার এটা একটা ব্যাপার আছে, স্টার ব্যাচের মধ্যে হায়ারার্কি আছে, ওকে। তার মধ্যে নিচের দিকে হয়তো ফিজ লাগে, সেটার ব্যাপারে আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করিনি, ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করাও যায় না ওইভাবে। আমাদের লাগতো না, কারণ আমরা এবার আমাদের ছিল, আমরা একটু সেফার সাইডে ছিলাম, আমরা উপর দিকে স্টার ব্যাচটা ছিলাম, একদম যেটা উপরের দিকে যেটা হয়, মানে ওদের যেটা মানে ক্লাসিফিকেশন সেই অনুযায়ী ওদের ওদের অ্যাটলিস্ট টোটাল 6খানা স্টার ব্যাচ ওদের ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা জানি না। এবার আমাদের যেটা ছিল, আমাদের ব্যাচটা আলাদা, কারণ আমরা 10 থেকে পড়ছি। ওকে। আমাদের ক্লাসটা 10 থেকেই শুরু করে দিয়েছিল ওরা, ওরা জানে যে আমরা যেই জন্যই পড়বো, ওরা 10 থেকে অলরেডি শুরু করে দিয়েছিল, মানে অল্প অল্প করে জাস্ট প্রাইমার দেওয়া। আর 11 থেকে যেটা শুরু হয় সেটা একটা আলাদা স্টার ব্যাচ, তাদের আলাদা করে ডাকে, কারণ অবভিয়াসলি আমাদের একটু আগে সিলেবাস করা ছিল, তাতে কিছু এন্ডে কি ম্যাটার করে না, এটা একটা ব্যাপার। যতই আগে স্টার্ট করানো কেন, এন্ডে যেটা করছে সেটাই ম্যাটার করে, তার আগে কিছু ম্যাটার করে না। তো এরকম ব্যাপার ছিল, তো স্টার ব্যাচে এরকম। তো যারা একটু নিচে দিকে করেছে তাদেরকে নিচের দিকে ব্যাচে ডিগ্রেড করে দিয়েছে, যেটা হয়েছে একটা ব্যাচ স্প্লিট করে তাদেরকে নিচের দিকে ব্যাচে শিফট করে দিয়েছে, ওপরের দিকে তাদেরকে রেখে দিয়েছে। তখন ব্যাচটা অনেক জনের ছিল, 60 জনের প্রায় স্ট্রেংথ ছিল, ওপরে 20 জনকে রেখে নিচে 40 জনকে নিচে ব্যাচে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এরকমও হয়েছে, এটা আমি দেখেছি। এটা আগে বছর থেকে হয়তো না, মানে এটা হয় না, তার আগে ওইটা হতো না, মানে একদম যেমন ড্রাস্টিক 40 জনকে নিচে পাঠিয়ে বোঝা যায় যে পারফর্ম ভালো, মানে যে যত ভালো তার পারফরমেন্স থাকবে তার উপরের দিকে সে উঠতে থাকবে এবং ফ্যাসিলিটি বেশি, তার ফ্যাসিলিটি তার বেশি থাকবে। আর যে স্বাভাবিকভাবেই আর যে মানে ইয়ে করবে আর কি, ফল করবে, তাকে একটু মানে প্রত্যেক মুহূর্তে পড়াবে, কিন্তু তার ফ্যাসিলিটি গুলো কমে যাবে, প্রেসারটা বাড়বে। স্টার ব্যাচের মধ্যেও এটা অ্যাপ্লিকেবল এবং নরমাল ব্যাচের জন্যও অ্যাপ্লিকেবল, মানে এটা ডাউনওয়ার্ড ফলিং হায়ারার্কি। মানে এটা তবে ভাবলে হবে না যে স্টার ব্যাচের ছেলেরাই ভালো করছে, গোটা ব্যাপারটাই কিন্তু আবার ওই একই জায়গায় ফিক্স, ডিসিপ্লিন হয়েছে কে কেমন করছে।
স্যারেরা ওখানে সবকিছু করে দেবেন, কিন্তু করে দেওয়ার পরও যদি পড়তে নিজে কি হবে আলটিমেটলি দিনের শেষে নিজেকেই পড়তে হবে, এবং সেটা ডিসিপ্লিন ভাবে নিজের যে কাজগুলোকে কাজগুলো আছে সেগুলো নিজেকেই করতে হবে, এবং সেটা হচ্ছে প্রপার ওয়েতে, প্রপার ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। হ্যাঁ, এটা একটা সুবিধা যে কি কি করতে হবে, তোমাকে কেমন ভাবে করতে হবে, স্যারেরা সব বলে দেবেন এটা। গাইড করবে তোমাকে, হ্যাঁ, পথটা কিন্তু চিন্তা করে আলটিমেটলি তোমাকেই মানে চলতে হবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। মানে এরকম ব্যাপারটা মানে খেলার মতন করে একটু ভাবলে, স্যারেরা কোচের মতন বাইরে দাঁড়িয়ে থাকবেন, নির্দেশ দেবেন, কিন্তু মাঠে খেলাটা তোমাকেই খেলতে হবে, খেলতে হবে। Okay. এটাই হচ্ছে একদম পরিষ্কার। যে এই পুরো সময়টাতে তোমার কখনো মনে হয়েছে বাড়ি থেকে প্রেশার দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য, বা আশেপাশে স্যাররা প্রেশার দিচ্ছে, বা আপনার মনে হয়েছে যে আপনি বলছেন এই পড় ও পড়তে ইচ্ছা করছে, এরকম কিছু ইনসিডেন্ট? এটা আমি বলুক আগে। হ্যাঁ, কারণ এটা প্রথম প্রথম হতো না, মানে টেনের দিকে গিয়ে যখন টেনে গেছিলাম, এটা একটা ব্যাপার। এখানে খুব ভালো হতো, এখানে স্কুলেও র্যাঙ্ক ওয়ানই আসতো আরামসে, মানে অত চাপ নিইনি। কেডিআই তে তো একটু অসুবিধা হয়েছিল, কারণ কেডিআই তে তো পরীক্ষাটা গন্ডগোল হয়ে গেল কোভিড এর জন্য। তাছাড়া যেটা হয়েছিল, মানে যখন যে পরীক্ষাটা দিয়েছি তাতে ভালোই হতো, ওখানে গিয়ে প্রথম পরীক্ষা দিয়েছিলাম তাতে আমার র্যাঙ্ক 8 এসেছিল ওখানে? হ্যাঁ। আচ্ছা। এবার র্যাঙ্ক 8টা আমার কাছে এক্সপেক্টেড ছিল না, আমি খুব র্যাঙ্ক 8 এতটা পেছনে, মানে তখন এরকম অতটাও পেছনে না সত্যি কথা বলতে, কিন্তু আমার যেমন লাগে নিজেকে লাগে, নিজেকে লাগছে যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে এরকম করে অসিলেট করেছে, র্যাঙ্ক 8, এটা আবার কেমন ব্যাপার। এবার তখন বাবারাও already তখন একটু ব্যাপারটা নিয়ে স্কেপটিক্যাল ছিল, তারাও বলছে দেখ কর, কিন্তু ভালো করে পড়তে হবে। এবার একটা ছিল কি, আমাদের একটা প্রেশারের ব্যাপার বললে যেটা হতো, প্রেশারটা আমার একটু অন্যরকম ভাবে ক্রিয়েট হতো। বাবা কেমন করতো, বাবা ফোন করে যখন পরীক্ষা হলো, বাবা ফোন করে আমি বলতাম বাবা এরকম হলো পরীক্ষা, বাবা এত নম্বর এসছে, এত পার্সেন্টাইল। এবার পরীক্ষা ইমিডিয়েটলি পরে র্যাঙ্ক আসে না, র্যাঙ্কটা ওটা কম্পাইল করে সবারই নম্বর, তো তারপরে র্যাঙ্কটা আসতে হয়তো 1-2 দিন পরে আসে, সেটা সময় লাগে র্যাঙ্কটা। এবার বন্ধুদের সঙ্গে কথা, তারপরের দিন ক্লাসে গিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলে র্যাঙ্কটা আমরা জেনে যাই না, যে এর এসছে, সেটা আমরা নিজেরাই কম্পাইল করে নিতাম, ও তো ব্যাপার না। তো বাবাকে বলতাম, তো বাবা বলতো তাহলে কত দাঁড়াবে তো মনে হচ্ছে, এরকম ব্যাপার, কোথায় ভুল হলো, মানে একদম সে মানে খুঁটিনাটি অব্দি, ডিটেলস অব্দি জিজ্ঞেস করা। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। না সেটা করতো ঠিক আছে, এবার বাবা কি হতো, যখন শুরু করে দিত তোকে পড়তে হবে, তাই তুই পড়িসনি কেন, তাই তুই এরম কেন ওরম কেন, এ নিয়ে অনেক হতো, ঝগড়া হয়েছে। তা কোনো কোনো দিন এরকম হতো যে মানে একটা অত্যন্ত মোনোটোনাস ব্যাপার, ডেলি উঠে, এবার আমি শিডিউলটা বলি, দিনের শিডিউলটা হচ্ছে সকালবেলা আমি উঠতাম, মানে যখন একদম প্রপার ক্লাসেস হতো, শেষের দিকে অত ক্লাস হয়নি, যখন প্রপার ক্লাস হতো 6:30টায় উঠতাম সকাল, শীতকাল ইনক্লুডেড। শীতকালে খুব ঠান্ডা হয় ওখানে, তখন উঠতে হতো। আমাদের যিনি আইওসি স্যার ছিলেন তিনি আমাদের বলেছেন সকালে উঠে তোমাদের চান করে ক্লাস আসতে, চান করে যে যার চুল দেখবো ভিজে নেই তাকে আমি উপরে পাঠাবো চান করাতে। আবার মানে ডিসিপ্লিনটা প্রথম থেকে রাখা। যিনি আমাদের স্যার, এটা খুব আবার আকস্মিক ব্যাপার, যিনি আমাদের স্যার তিনি হচ্ছেন যিনি আমাদের আইওসি স্যার ছিলেন আমাদের ব্যাচের, তিনি রামকৃষ্ণ বেলুর বিদ্যা মন্দিরের ছাত্র। বাহ, তাহলে ডিসিপ্লিন উনি একদম মানে ওনার মধ্যে ভর্তি উনি ডিসিপ্লিন। বাঙালি ছিলেন। উনি বাঙালি, তো একদম তার মধ্যে ওই মানে ইনার যেগুলো শেখানো হয়, এবার আমি তো দেখে এসেছি ওখানে, ওই অভ্যাসটা তখন পারিনি, আমি বুঝতে পারলাম তাহলে এবার লাগাতেই হবে অভ্যাসটা, এছাড়া উপায় নেই। তো সেই উঠতাম সকাল 6:30 তোমার ওই পিছন ছাড়েনি আর। এবার একটা দিকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এই যে প্রেশারের ব্যাপারটা, ধীরে ধীরে 11-এ না 12-এর দিকেই আমরা এগিয়ে আছি, 12-এর একটু আগস্ট মাস ওই সময়টা করে, তখন আমাদের কি হলো সিলেবাসটা, এবার যেহেতু আমরা স্টার ব্যাচে আমরা, এবং আমরা 10-এ শুরু করেছি আমাদের, এবং যারা যে পারিপার্শ্বিক যে যতগুলো স্টার ব্যাচ ছিল সবারই শেষ করে দিয়েছিল ওটা সিলেবাস তাড়াতাড়ি একদম প্রপারলি 10-এ, এবং ডেইলি এরকম প্র্যাকটিস টেস্ট হলে তো অনেকটাই প্রিপারেশন ভালো হয় দিয়ে করি। ওটা রিভিশন স্টার্ট করেছিল সেপ্টেম্বর মাস থেকে, ওটা ওদের বলে প্রি স্কোর বলে ওরা, ওদের 4টে রিভিশন সাইকেল হয়, প্রি স্কোর, স্কোর 1, স্কোর 2, স্কোর অ্যাডভান্স। প্রি স্কোরটা হয়েছিল পিওর জে অ্যাডভান্স বেস, আমাদের একবারই আমরা যেই মেন্সের জন্য পড়িনি, পুরো জে অ্যাডভান্সটা পেপার ফরম্যাট, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা, আর 6 দিনে আমাদের ডেলি প্ল্যান। এর আগে কি ছিল ফ্লেক্সিবল, ক্লাসে অব্দি যা পড়ানো হলো, তারপর বাড়ি গিয়ে তুমি যা খুশি করো, হোমওয়ার্ক করলে করো। এবং এটা একটা ব্যাপার ছিল, স্যাররা যেহেতু অতটা উপরে, স্যাররা খাতা চেক করতো না, হোমওয়ার্ক করবে তোমার উপরে নির্ভর করে, তুমি কতটা করতে চাও করো, স্যাররা চেক করবে না, স্যার তোমাকে কখনো জিজ্ঞেস করবে না তুমি করেছো হোমওয়ার্কটা, স্যার শুধু এটা দেখবে হ্যাঁ ওরা ক্লাসটা এইভাবে করে, হ্যাঁ সবাই হোমওয়ার্ক করেছে, এই নিয়ে আমি এগোবো। তাহলে বাই ডিফল্ট স্যাররা বিশ্বাস করে যে আমি হোমওয়ার্ক দিয়েছি ছেলে মানে করবে, ওর মধ্যে যদি কেউ না করে অলরেডি মানে অটোমেটিকলি পিছিয়ে যাবে, অটোমেটিক্যালি পিছিয়ে। ওইটাই বাবা যেটা বললো ব্যাকলগের কথাটা, যে যদি আমাকে হোমওয়ার্কটা দিনের দিন করতেই হবে, যদি না করি সেই ব্যাকলগটা থেকে যাবে, কারণ তারপরে দিন আবার স্যার হোমওয়ার্ক দেবে।
এবার এইটা নিয়ে কি হয়, অনেক ছাত্ররা কি হয়, অনেকজন তারা স্যারদের সঙ্গে কথা বলে না, ইন্টারাক্ট করে না। এটা আমার মতে বলে স্যারদের সঙ্গে ইন্টারাক্ট করাটা উচিত, যে কোনো জায়গায়, স্কুল হোক বা ইনস্টিটিউট হোক। স্যারদের সঙ্গে কথা না বলে, আমি যদি আমার প্রবলেমটা স্যারকে না বলি, উনি তো যে প্রবলেমটা জানেন যে ওর সলিউশনটা কি হবে। আমি যদি বলি ব্যাকলগ আছে, স্যার বলবে তাহলে একটা কাজ করে, এই হোমওয়ার্কটা করছো, দিনে তাহলে যে ব্যাকলগটা আছে আর এবার ব্যাকলগ করো না, হোমওয়ার্কটা পুরো শেষ করে দিনে চেষ্টা করো 5টা করে কোয়েশ্চেন করার। 5টা করে কোয়েশ্চেন ডেলি করতে থাকলে অ্যাটলিস্ট কোনো না কোনো দিন তো ব্যাকলগটা শেষ হয়েই যাবে। অল্প ব্যাকলগ থাকলে ভালো। এবার এটাই তো, যত যত ব্যাকলগ যত তাড়াতাড়ি তুমি থাকতে স্যারকে বলবে, এটা ওই রোগের মতো। রোগটা যত থাকতে তুমি যখন সিমটম দেখতে পাচ্ছ, যত তাড়াতাড়ি ডাক্তারকে দেখো, তত তাড়াতাড়ি জিনিসটা ভালো হবে। একদমই ঠিক। যদি ফেলে রাখো, জিনিসটা বড় হতে থাকবে, তখন একটা পয়েন্ট পর আনকন্ট্রোলেবল, তখন স্যার স্যার কি বলবে, দেখো এতটা যখন ছেড়ে গেছে, ছেড়ে দাও, কি আর করবে তুমি। এরকম একটা, এবং ওখানে একটা ব্যাপারও আছে অত্যন্ত, পরীক্ষার একটা ব্যাপার হচ্ছে লেটিং গো। আমি যতটা জানি সেটাই আমার জন্য ম্যাটার করে, আমি যেটা জানি না সেটা আমার জন্য কিভাবে ম্যাটার করে। আমি যদি ভাবতে থাকি আমি জানি না, তাতে সেটা তো ক্ষতি করবে, আমার তো ভালো করছে না কিছুতেই, আমাকে ছেড়ে দিতে হবে ব্যাপারটা। তো এরকম ব্যাপার তো এই নিয়ে হয়েছিল। তো সব ব্যাকলগ ট্যাকলগ এগুলো হলো। তো এবারে তুমি বলো কোনটা? যেটা বলছো। হ্যাঁ, ব্যাকলগ থাকলে তো হবে না। আর মানে হোস্টেলের ব্যাপার বা ওখানকার ব্যাপারটা হচ্ছে এটা সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, মানে ডিসিপ্লিন মেনটেন করে করে যেতে হবে। যে কোনো জিনিসের সফল হতে গেলে এটা আমার হচ্ছে একমাত্র শর্ত, ডিসিপ্লিনে থাকতে হবে। ডিসিপ্লিন মেনটেন করে। আমি যদি খেলি, খেলাটাকে আমাকে ডিসিপ্লিন হইতে করতে হবে। আপনি দেখবেন সচিন তেন্ডুলকর, আমি গল্পটাকে অনেকবার বলেছি, সচিন তেন্ডুলকর যখন এত পয়সা, ক্রিকেট জীবনে কিন্তু কোনোদিন আইসক্রিম খায়নি। বিরাট কোহলির ক্ষেত্রে একটা ফিজিক্যাল গেম খেলে, কিন্তু বিরাট কোহলির কাছে কোনো একজন মানে আমেরিকার কোনো একজন বড় অর্থোপেডিক বলেছিলেন যে তোমার শরীরে অতিরিক্ত প্রোটিন যাচ্ছে, তুমি ননভেজ খাওয়া বন্ধ করো। একটা পাঞ্জাবি ছেলে যারা ননভেজ খেয়ে মানে বড় হয়েছে, একদিনের নোটিসে সে ননভেজ খাওয়া বন্ধ করেছে, এবং শুধু শাকসবজি খেতে পারে না, শুধু এটা আমি শাকসবজি এখনো খায়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো সাকসেস পেতে গেলে যেমন ডিসিপ্লিন এবং তার সঙ্গে সঙ্গে স্যাক্রিফাইসও করতে হবে, করতে হবে। নাহলে আসবে না। এটা আমাদের ফিজিক্সের ওই ল অফ কনজারভেশন অফ এনার্জির মতন, আমি যতটা কাজ করব ততটাই আমি এনার্জি পাবো। মানে আমাদের একদম বাংলা ভাষা, মানে বাঙালি ভাষায় বলতে গেলে, যতটা জল নামবে ততটাই ভিজবে। একদম তাই। এবং মানে যদি মানে ফাঁকে মানে কিছু পড়েও নামার ইচ্ছা থাকে আবার ভিজবে না, হ্যাঁ, বা দেখানো হবে মানে নেমেছি। এটাই বলতে চাইছি, মানে এই জন্য বললাম না যে কোনো শর্টকাট নাই, একদম কোনো শর্টকাট নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো ছেলে বা মেয়ে বা কোনো বাবা মা তার গার্জেন যদি ভাবেন যে আমি আমার ছেলেকে এরম ভাবে করতে চাই, এটা কিন্তু খুব মানে সোজা বলবো, আবার মানে ডিসিপ্লিন হতে যদি করে তাহলে খুব ব্যাপারটা কিন্তু ইজি। ইজি হয়ে যায়। হ্যাঁ, আমি বলতে পারি কি এবার গোটা ব্যাপারটা সেই পরীক্ষার দিনও নির্ভর করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে এক জায়গায় না এক জায়গায় পৌঁছবে। আমাদের প্রত্যন্ত গ্রাম, মানে একদম মানে যে কোনো জায়গার ছেলে মেয়ে, তার যদি মনে ইচ্ছাটা থাকে, স্বপ্ন থাকে, আর সেটা যদি ডিসিপ্লিন হইতে নিয়ে যায়, সে পারবেই একদম, আমি বিশ্বাস করি। একদম একদম। তোমার কাছে বলে কোটা ব্যাপারে জানতে চাইছি। কোটা ফ্যাক্টরি তো দেখেছো, দেখেছো কোটা ফ্যাক্টরি? আচ্ছা, মানে ওই ওয়েব সিরিজের সাথে বাস্তবের কতটা মিল? সত্যি কথা বলতে, ওয়েব সিরিজটা যেটা এক্সপ্লেন করেছে সেটা অনেকটা নর্মাল ব্যাচের ছেলেরা যেটা সাধারণত ফেস করে, নর্মাল ব্যাচে, এবং অনেকজনই, ওটা কিন্তু একজন নয় অনেকজনই, যে সেলফ ডাউট, মানে নিজের মধ্যে একটা ডাউট হওয়া যে আমি পারবো, কি করছি আমি এখানে, অনেক সময় এরকম হয় আমি আছি কেন এখানে, আমি কি করছি, এরকম অনেক এই কোশ্চেন অনেকজন আমারও মনের মধ্যে এসছে, আচ্ছা, মিথ্যে কথা বলবো না। এবং এই যে বিভিন্ন যে ব্যাপার স্যাপার, একটা ফ্রেন্ড ডায়নামিক্স, একটা অত্যন্ত ইমোশনাল, যে মানে সবকিছু মিলিমিশে একটা ইমোশনাল ডায়নামিক্স সবই আছে, থাকবেই। একটা কোটা হচ্ছে একটা অত্যন্ত স্টুডেন্ট ড্রিভেন জায়গা, টিচাররা তো আছে কিন্তু মোস্টলি ওর লাইফটাই হচ্ছে স্টুডেন্ট আছে বলেই ওখানে সবকিছু চলছে, রেস্টুরেন্ট থেকে ইনস্টিটিউট থেকে সবকিছু কিন্তু স্টুডেন্টদের জন্য চলা। একদম। তো অত্যন্ত স্টুডেন্ট ড্রিভেন জায়গা। তো ওইটা কোটা ফ্যাক্টরি যেটা করেছে কি, একটা অত্যন্ত সিম্পল লাইফকে ওরা এক্সপ্লেন করেছে, এটা অত্যন্ত খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে। জিতু ভাইয়ার মতো টিচাররাও আছেন, সিমিলারলি এরকম মিনার মতো বা বৈভবের মতো ছেলেরাও আছে, সবাই আছে। ওরা একটা জাস্ট ছোট্ট একটা স্যাম্পল স্পেস মানে দেখিয়েছে, যেটা দেখিয়ে ঠিক, যেটা দেখিয়েছে ঠিক, কিন্তু ওটা সিনেমাটোগ্রাফি যতটা দরকার ততটা হয়তো বাড়তি করে দেখিয়েছে, ঘটনাটা ঠিক দেখিয়েছে Okay. ওরা। এবার সিনেম্যাটিকলি যেটা হ্যাঁ ওটা বাড়তি করে দেখিয়েছে, কিন্তু ওটা একটা কিন্তু মানে বলবো কমপ্লিট স্যাম্পল স্পেস না, কিন্তু ওর চেয়ে আরো অনেক রকমের ছেলেপিলে আছে, আচ্ছা, যারা বিভিন্ন রকম, অনেকজন এমন আছে যারা ওই কোটাটাকে খুব এনজয় করে, তাদের কাছে সেটা এক্সেলেন্ট ব্যাপার।
এরকম ছেলে আছে যাতে কোটাটা নিজেদেরই বাড়ি, যেমন এবার যে র্যাঙ্ক 1 তার তো কোটাই বাড়ি, তার কাছে ওই কোটা ফ্যাক্টরিটা অ্যাপ্লিকেবল নয়, কারণ তার কাছে তো এটা বাড়ি, কোটাটাই তো ওর বাড়ি, তাই না? আমাদের কাছে অনেকটা কোটা ফ্যাক্টরি অ্যাপ্লিকেবল না, কারণ আমরা সেরকম হোস্টেলে থাকিনি, আমরা আমাদের লাইফটা একটু ডিফারেন্ট ছিল, বা আমাদের কাছে যে ফ্রেন্ডশিপ ব্যাপারটা আছে খুব গুড, কিন্তু তার সাথে একটা কম্পিটিশন সবসময় কিন্তু ছিল, একটা মানে একটা যে আন্ডারলাইং একটা কম্পিটিশন, একটা হালকা ইগোর একটা ব্যাপার, যে আমি যদি ভালো না করি আমার নিজে ভালো লাগবে না, একটা ইগো, একটা কম্পিটিশন, এটা কিন্তু নিচে নিচে ছিল। এরকম হয় না যে এই যেমন দেখেন সিনেমাতে যে এই কোটা ফ্যাক্টরিতে যেমন খুব ভালো বন্ধুত্বটা সবসময় থাকলো তা নয়, কিন্তু বন্ধুত্ব থাকে, কিন্তু মেনলি কম্পিটিশনটা কাজ করে ভেতর ভেতর। আচ্ছা, অনেক খবর নিউজে দেখা যায় যে পড়াশোনা করতে গিয়ে ডিপ্রেশনে গিয়ে মানুষ একটা অন্যরকম ডিসিশন নিয়ে দেয়, মানে আবার ওখান থেকে অনেকে বেরিয়ে অনেক ভালো কেরিয়ার করে। তো এই যে ডিপ্রেশনে যাওয়া, সেটা কি মনে হয় পড়ার প্রেশারের জন্য, নাকি তাদের হয়তো জোর করে চাপিয়ে দেওয়ার জন্য? ডিপ্রেশনটা অনেকটা কেমন বলতো, ধরো তুমি এখান থেকে গেলে, কোটা গেছো, কোটা গেলে কোটা যাচ্ছ, এটা একটা খুব বড় ডিসিশন আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কোটা যাওয়াটা, কারণ কোটা আমরা যাচ্ছি, আমরা নিশ্চয়ই মনের মধ্যে একটা এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি, একদম। আমাদের পরিবারের একটা এক্সপেকটেশন আছে যে আমরা যাচ্ছি, তার নিশ্চয়ই কিছু কিছু তো হবে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি থেকেও হতে পারতো, তাহলে ওখানে গেছে তার নিশ্চয়ই কিছু একটু বেটার হবে। এবং যেটা হয় কি, ডিপ্রেশন মেইনলি আসে কি আমাদের নিজের চোখে নিজের ইমেজটার জন্য, আমরা নিজেদেরকে, যেহেতু আমরা মানুষ, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদের স্টোরিতে নিজেরা হিরো, একদম। তাই না? তাছাড়া স্টোরি কি করে হলো, আমার স্টোরি তো, তো যখন এবার আমাদের কাছে এটা একটা হিরো কমপ্লেক্স, যে হিরো কখনো খারাপ হয় না, বা হিরো খারাপ হলো তাকে এগিয়ে আসতে হবে, ওটা লাইফটা অনেকটা রিয়ালিটির একটা বেশ একটা মানে একটা শ্যাডো, রিয়ালিটির একটা বেশ একটা কপি টাইপের, ফুল রিয়ালিটি নয়, কিন্তু ভেরি গুড ইমপ্রেশন অফ হোয়াট রিয়ালিটি ক্যান বি, কি রিয়ালিটি কি হতে পারে তার একটা খুব ভালো ইমপ্রেশন শো করে কোটা। তো তখন কি হয়, রিয়ালিটিটা অনেকজন ফেস করতে পারে না, যে হয়তো এরকম আছে, ধরো আমি ভেবে গেলাম একটু দাম করবো, যেইতে খুব ভালো করবো, র্যাঙ্ক 1 ব্যাপার স্যাপার, ওখানে গিয়ে আমার প্রত্যেকবার র্যাঙ্ক 30 আসছে, ধরো এলএনএ টেস্টে র্যাঙ্ক 30, পরের বারটা র্যাঙ্ক 29, 25, একটা পয়েন্টের পর আমাদের সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, আমার ক্যাপাবিলিটিটা, কারেন্ট ক্যাপাবিলিটি 25-30 মধ্যেই, তার বেশি আমার ক্যাপাবিলিটি এখন নয়, হয়তো সেটাকে আমার আপগ্রেড করতে পারি, তার জন্য আমাকে মেন্টালি একটা অ্যাকসেপ্টিং একটা ব্যাপার, অনেকজন সেটা কি হয় অ্যাকসেপ্ট করতে পারে না। আমিও প্রথম গিয়ে যেমন এরকম, বাবার একটা এক্সপেকটেশন, বাবা তো খুব বেশি এক্সপেকটেশন ছিল, আমার যত আমি বুঝেছি বাবার একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু একটা পয়েন্টের পরে গিয়ে কি হয়েছে, অনেকটাই বেড়ে গেছিল, সেটা বাবা এখন অ্যাডমিট করবে। কি হয়েছিল, আমার তখন র্যাঙ্কটা যেহেতু ইমপ্রুভ হচ্ছে না, শেষের দিকে যেটা বলছিলাম না, প্রি স্কোর ওই সময়টা এসে যখন আমাদের ডেলি টেস্ট হওয়া, ডেলি নয় উইকলি টেস্ট হওয়া শুরু হলো, আমার র্যাঙ্কটা না ধীরে ধীরে ফ্লাকচুয়েট করতে শুরু করলো, দিয়ে পুজোর পর থেকে আমার র্যাঙ্কটা ডিপ করে গেল, আমার 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক আসতো, তখনও 5-এই র্যাঙ্কটা মোস্টলি থাকতো, আমার র্যাঙ্কটা ডিপ করে গিয়ে চলে গেল কোথায় 14-15, তারপরও র্যাঙ্কটা ডিপ করে আমার একদম লোয়েস্ট র্যাঙ্ক আছে 30 সামথিং, এইভাবে ডিপ করেছে, আবার ডিপ করে এবার নিচের দিকে, খারাপটা হয়েছিল কি, উপর দিকে প্রথমে এরকম অসিলেট করছে, ডিপ করে নিচের দিকে অসিলেট করা শুরু করলো, তখন আমার নিজে খুব খারাপ লাগতে শুরু করেছে, সেই সময় মানে একদম ডাউন মুভমেন্ট ছিল, এটা আমার খুব ডাউন মুভমেন্ট গেছিল। এবার এটা কি, তখন আমি এবং সবচেয়ে মানুষের কাছে সবচেয়ে হচ্ছে বড় হচ্ছে অ্যাকসেপ্ট করা যে সামথিং ইজ গোয়িং রং, এবং যদি কিছু ভুল হয়ে থাকে নিশ্চয়ই আমার কোনো ফল্ট আছে, অনেকজন অ্যাকসেপ্ট করতে পারে না, তখন কি হয়, কেন হবে আমার সাথে, তাহলে কিছু গন্ডগোল হচ্ছে, কিন্তু কি গন্ডগোল হচ্ছে বুঝতে পারছে না, তখন কি ফাইন্ড আউট করতে হবে। এবং যেহেতু কি, তো ফোনে আমাদের কনভারসেশনটা খুব এফেক্টিভ হতো না, অনেক সময় বাবাও বুঝতে পারছে না এখান থেকে কি হচ্ছে, বাবা ভয় পেয়ে, তো আমি তো অলরেডি খুব ভয়ে থাকতাম যে কি হচ্ছে পারছি না, হঠাৎ করে কমে গেল কেন, তখন কি হতো, খুব ওই ডিপ্রেশন, যেটা তখন খুব হতো, ডিপ্রেশন হলে এটা আমি একদম বলতে পারবো, ডিপ্রেশন হলে কি হয় একটা মানুষের সাথে, কোনো কাজ করতে মন চায় না, অ্যাবসলিউটলি কোনো কাজ করতে মন চায়, সারাদিন মনে হয় বিছানা যে আমাকে ফেলে রেখে দেয়, আমি ফেলে পড়ে থেকে যাবো, খেতে ইচ্ছা করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। তুমি সেই ফেজ থেকেও গেছো সময়, মানে আমার মনে হয় আমি গেছি, আমি বলতে পারবো না সেটা, অনেকজন হয়তো ডিসঅ্যাগ্রি করতে পারে, অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি পয়েন্ট, বাট আমার মনে হয় আমি গেছি, কারণ ওরকম যে অ্যাবসলিউটলি একটা মানে ফেজ অফ নাথিংনেস, যে মানে আমার মনে হয় যে মিশে যেতে পারি হাওয়ার মধ্যে, এরম ব্যাপার, কোনো কিছুই করো ভাল লাগবে না, কোনো কাজ করো মন লাগবে না, পড়া আমি দেখছি আমাকে স্যার হোমওয়ার্ক দিচ্ছে, কিন্তু আমার করতে মন লাগছে না, পারছি না করতে, কিছু মন না লাগলে আর পারবো কি করে, হবে না, এটা মেন্টাল স্টেটের উপর ডিপেন্ড করে। তো তার উপরে বাবা তখন বলছে তুই হোমওয়ার্ক করছিস না, এরকম ব্যাপার, তো বাবাও কিন্তু বুঝতে পারছে না কি চলছে, দিয়ে দিয়ে ওটা ডিপ্রেশন এতটাই খারাপ জিনিস, ওটা একটা কিন্তু খুব খারাপ একটা সাইকেল টাইপের, যে ধরো এরকম হলো,
তাহলে তোমার র্যাঙ্কটা কি এতে ভালো হবে? না, ভালো না, তোকে উল্টে আরো খারাপ হবে, আরো খারাপ হবে, আরো খারাপ হবে, তার ডিপ্রেশন এটা বাড়তে থাকে। তো মা যে জানুয়ারিতে এলো, জানুয়ারিতে আসার পর ওই সব ব্যাপারগুলো একটু দেখলো মা। এবার কি একটু ইমোশনাল একটা সাপোর্ট টাইপের মা, যে দেখ অর্ক সব ঠিক হবে, তুই টেনশন নিস না, তুই পড়, তুই শুধু পড়, পড়ে যা, তোর হবে। দিয়ে তখন একটু ব্যাপার স্যাপার ঠিকঠাক হলো, সব হলো, দিয়ে অল্প স্বল্প করে পড়ছিলাম। দিয়ে তখন একটা জিনিস দেখলাম যে না, এই দিয়ে আমি একটা একটা নতুন একটা জিনিস যেটা আমি একটু কাল্টিভেট করার চেষ্টা করছিলাম, একটা মেন্টাল একটা হ্যাবিট, যেটা আমাদের স্যাররা খুব বলতেন। এটা আমি সত্যি বলছি, এটা একটা খুব বড় ট্রিক ডিপ্রেশনের জন্য। চিল থাকা, কোনো জিনিসকে খুব প্রেশারাইজিং ভাবে নেওয়াই না, ছেড়ে দাও তার সবকিছু। ছেড়ে দাও। তার আগে অব্দি আমি খুব প্রেশার ভাবে নিতাম, বাবাও প্রেশার করতাম, আমিও নিতাম, যে তাহলে করছে না কেন, হচ্ছে না কেন, একটা সে মানে একটা গ্রাইন্ডিং ব্যাপার, একটা মানে বুঝতে পারছো, কারণ একটা প্রেশার কুকারের মধ্যে প্রেশার বাড়ছে বাড়ছে বাড়ছে। আমি যদি বললাম স্যারদের সঙ্গে কথা, আমি স্যারদের সঙ্গে খুব কথা বলেছি, এটা একটা খুব ভালো জিনিস যখনই প্রবলেম হবে, এবং এটা ডিপ্রেশনের জন্য একটা খুব বড় জিনিস। কারো যদি ডিপ্রেশন হয়ে থাকে, অ্যাটলিস্ট যা কাছে মানুষের সঙ্গে একটু কথা বলাটা উচিত, খুব একটু দামি কথা, খুব দামি কথা। সাহস করে, ওটার জন্য খুব সাহস লাগে ডিপ্রেশনের সময়, যে বলতে যে আমার ডিপ্রেশন লাগছে, আমার মন খারাপ। অনেকজন বলে না, আর সাধারণত ছেলেরা বলে না, ঠিক। ছেলেরা বলে মার্দ কো দর্দ নেই হতা। এটা সত্যি খুব অ্যাটিটিউড, এটা আমাদের, এটা ইনগ্রেইনড অ্যাটিটিউড এটা, যে আমাদের নিশ্চয়ই আমাদের অনেকটা রেসপন্সিবিলিটি বিয়ার করতে, আমাদের অনেকটা রেসপন্সিবিলিটি, আমরা না নিলে কে নেবে, তাই না, এরকম ব্যাপার। কিন্তু এটা বলতি কাউকে না কাউকে অ্যাটলিস্ট। একটু থামাচ্ছি, তুমি কথা কথা শিখেছো? খুব ভালো কথা বলছো, বলো। সব মেন আর আচ্ছা, তারপর ডিপ্রেশনের কথা অবশ্যই বলা উচিত, কারণ কথা বলা উচিত। এবার এখানে একটা অ্যালেনের একটা ছিল, অ্যালেন এটা নতুন স্টার্ট করেছিল আমাদের লাস্ট 2 বছরের। একটা অ্যালেনের সাইকিয়াট্রিস্ট, ওরা সেন্টারে সাইকিয়াট্রিস্ট রাখে। Wow. তো সেটা সবাই একটা হেল্পলাইন কল নাম্বার আছে, কল করে লেখা থাকে, যদি বাড়ির কোনো অসুবিধা, প্যারেন্টাল ইস্যু, মানি ইস্যু, যে কোনো ইস্যু, কোনো নিয়ে কথা হলে, যদি চাপ লেগে থাকে কথা বলো, নাম্বার আছে প্রত্যেকটা ক্লাসে, তুমি এরকম তোমার ব্যানার প্রবলেম লাগানো, বলো, মানে সাইকোলজিক্যালি যদি কোনো সমস্যা হয়, বা সেটা পার্সোনাল ইস্যু, যে কোনো personal মানে। issue, আমরা সেটা আমাদের বলো, আমরা সেটা আমরা দেখবো। এবার সেটা আমি জানি না কতটা এফেক্টিভ, কারণ আমি নিজে কখনো কল করিনি, কিন্তু এটা যে লাগানো, এটা একটা খুব হেল্পফুল, বিষয়। একটা একটা হাত বাড়ানো, যে আমরা আছি পাশে। আমরা আছি, হুম। উই আর হেয়ার, তুমি ইউ আর নট অ্যালোন। এবং এটা একটা ব্যাপার, যখন কোটায় থাকার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, এখানে ধরো কেউ ডিপ্রেশন আছে, সে তার নিজের বাড়িতে পড়ছে, সে দেখছে না কিন্তু বাইরে কার ডিপ্রেশন হচ্ছে কি হচ্ছে না। ওখানে থাকলে তুমি দেখতে পাবে, আমার বন্ধুরা এলো, আর ওর মনটা ভালো লাগছে না কেন, ও তো বলবে না আমাদের যে ওর ডিপ্রেশন হচ্ছে, কেউ কাউকে কি বলবে তার ডিপ্রেশন হচ্ছে, তাকে নিয়ে তো উল্টে হাসি খেলি করে, দেখ ওর ডিপ্রেশন হয়েছে, এরকম আমাদের সব এরকম ভাববে। কিন্তু এরকম মতো যখন দেখছে ডিপ্রেশন হয়েছে, কেউ করলো কি, ওর জন্য একটা চকলেট কিনে এনে দিল, ওটা নে খা, তো ভালো লাগছে না তোকে এরকম দেখতে। এরকমও হয়েছে, মানে একটু গুড একটা, যখন দেখছিস, কারণ সবাই এই জিনিস, সবাই এই সবাই জিনিসটা face করছে হচ্ছে, এটা। সবাই ফেস করছে, সবাই হয়তো face করছে। কেউ কম ডিগ্রিতে, হয়তো কেউ কিন্তু সবাই একটু জানে যে ওরকম ডাউন ফিল করতে কতটা খারাপ লাগে। না মানে এই জার্নিতে, সেটা মেডিকেলের জার্নি হোক বা যেই জার্নি হোক, পারফরমেন্স আপ ডাউন করবে, ডাউন ফেস এটা আমি সবারই বুঝতে রয়েছে। পেরেছি এখন। মানে তখন আমার মনে হতো এটা, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি সবাই কি আপ ডাউনের মধ্যে দিয়ে যেত, আপস এন্ড ডাউনের মধ্যে না গেলে হবে না, এটা তো নিয়ম, শিখবে না। জার্নিটাই তো কমপ্লিট নয়। সেক্ষেত্রে ওর ক্ষেত্রে আমাদের এটা মনে হতো, কারণ ওর প্রথম থেকে জার্নিটাই কিন্তু উপর দিকে grow ছিল। করতে 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 গেছে। উপর দিকে ছিল। হ্যাঁ, যখনই ওইখানের লেভেলে গিয়ে ঢুকেছে ও, তখনই দেখো আমরা বুঝতে পারলাম রিয়েলিটি চেক যেটা বলছে, একদম, একদম। যে সেখানে সারা দেশের একদম টপাররা রয়েছে। টপাররা রয়েছে, সেইখানে গিয়ে যখন হতে আরম্ভ করলো, তখন আমার একটু, তারপরে শেষ দিকে আমার একটু মনে হতে আরম্ভ করলো, হ্যাঁ তো ঠিকই আছে। শেষ দিকটা তখন আমি তোকে বলেছিলাম যে শেষ দিক মানে অনেকটাই শেষের না, দিক, তার তুমি আগে ওই জায়গাটা স্যারের সাথে কথা বলো, তোমার রিকভারি হলো পুরো বিষয়টা, না ওখানে এক্সট্রা কিছু হেল্প করেছিল? স্যাররা, তো তুমি যে বলে স্যারের সাথে কথা বলছিলাম, স্যারদের সঙ্গে মেনলি যেটা হতো, স্যার এই যে চিল অ্যাটিটিউড, এটা স্যাররা অনেকদিন আগে থেকেই বলছে। দেখো মানে আমরা যেমন পরীক্ষা নিয়ে হতো, পরীক্ষার হয়ে যাওয়ার পরের দিন আমাদের কারেকশন হতো, পরীক্ষা হয়তো কোনো কোনো কোয়েশ্চেন ভুল থাকতো, কারেকশন হতো, আমরা যেরকম লড়াই, আমরা সেই কারেকশনের জন্য লিটারালি জান প্রাণ লড়াই করতাম। মানে এরকম হয়েছে কেউ একজনকে মানে এরকম করে জাস্ট এরকম করে ঠুকে দিয়েছে, বলতে যে এই তুই বলবি না, আমাকে বলতে দে, এরকম ব্যাপারও হয়েছে। কিন্তু মেনলি যেটা হতো কি, স্যার তখন বলতো তোমরা এত লড়ছো কেন, এই পরীক্ষার নম্বর যেটা হলো সেটা ম্যাটার করবে না। স্যার এই কথাটা অনেকবার আমাদের বলেছে, যেই পরীক্ষা দিচ্ছ, যেই সিবিটি দিচ্ছ, যাই দিচ্ছ না কেন, ইট উইল নেভার ম্যাটার। এন্ডের সেই পরীক্ষার ঘরে 6 ঘন্টাটা ম্যাটার করবে, তার বেশি কিচ্ছু ম্যাটার করবে না। আর এটাও যে এখন ম্যাটার করছে, যে যেই অ্যাডভান্সে 6 ঘন্টা বা নিটে 3 ঘন্টা যেটা ম্যাটার করছে, সেটাও তার 5 বছর পরে যখন তুই পোস্ট গ্রাজুয়েট করতে হবে, তখন সেটাও আবার ম্যাটার করবে না। খুব অত্যন্ত ডাইনামিক ব্যাপার। তো যখন যেটা ম্যাটার এখন ম্যাটার করে কি তুমি পড়ছো কিনা,
তুমি কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। এবার ধরো কনসেপ্টটা ক্লিয়ার, এবার কোশ্চেনে লেখা আছে একটা ধরো স্পেলিং মিস্টেক, তার জন্য হয়তো স্পেলিং না একটা শব্দ মিস হয়ে গেছে, তার জন্য কোশ্চেনটা একটু মানেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা নিয়ে লড়ছে। তো স্যার বলছে এটা নিয়ে লড়ে তোমার তো তুমি তোমার সময় নষ্ট করছো, কি লাভ হলো তোমার এতে, তুমি 4টে নম্বর গেইন করলে, কতটা সময় নষ্ট করলে তুমি সেটা দেখো, একটা ক্লাস নষ্ট করলে তুমি, এতে আমি কতটা পড়িয়ে দিতাম স্যার বলতো। বছরে রোজ পড়ো, 1 ঘন্টা করে পড়ো, কিন্তু বাট পড়ে যায়। পরীক্ষার আগে তুমি মস্তিষ্ক তোমার ঠান্ডা রাখো, রিল্যাক্স কারণ থাকো। এই পরীক্ষাটা, এটা আমি যেই এটা স্যারদেরও বক্তব্য আমারও বক্তব্য, এই যেই পরীক্ষাটা কিন্তু পড়ার একটা ম্যাটার তো বটেই, কারণ ওটা তো জিজ্ঞেস করছে কোয়েশ্চেন তোমাকে, কিন্তু মেন আরেকটা জিনিস যেটা ওটা চেক করে সেটা হচ্ছে মেন্টাল অ্যাপটিটিউড, কতটা স্ট্রেসফুল সিচুয়েশনে মানুষ ঠান্ডা থাকতে পারে। কারণ যে কোনো জায়গায় এরপর জীবনে গেলে যে কোনো জায়গায় খুব স্ট্রেসফুল সিচুয়েশন আসবে, সেগুলো তো ওরা এটাই চেক করে যে কে কত ঠান্ডা থাকতে পারছে। মানে এর জন্য কি কোনো যোগা, কোনো মেডিটেশন কিছু বলতো নাকি? শুধু আমি করেছি, আমি অনেক কিছুই করেছি, এই নিয়ে আমি বলবো, এটা আমার লাইফেরই একটা এক্সপিরিয়েন্স, যে 11 অব্দি যেহেতু তখন নিজের ফোন পেয়েছিলাম, খুব অ্যাডিক্টেড ছিলাম ফোনে, খুব এই সোশ্যাল মিডিয়া কনজাম্পশনে আমি খুব ভুগেছি। কিন্তু আমি 11 শেষ হওয়ার যখন 12 হলো তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা করে আমি একটা বছর প্রায় অনেকটাই কাইন্ড অফ ওয়েস্ট করেছি, পড়েছি কিন্তু আরো ভালো আরো ভালো হতো। করা যেতে পারে। সেবার আমি বাবাকে বললাম আমাকে একটা ছোট ফোন কিনে দাও, নোকিয়া কিপ্যাড। আমি বড় ফোনটা আমি আমার বন্ধু ঘরে রেখেছিলাম, এটার জন্য বন্ধুরা হেল্প করেছে, বন্ধু ঘরে আমি বন্ধুর আলমারিতে ভরে দিয়ে চলে এসেছি। ওই বন্ধুটা 1 বছরের জন্য আমার ফোনটা রেখেছে, যত্ন করে রাখা ছিল তার আলমারিতে, ওই ছোট কিপ্যাড ফোন ব্যবহার করেছি। তখন আমার কাছে কোনো ডিভাইস, অনেকজন কি করে কিপ্যাড ফোন রাখে, একটা ল্যাপটপ রাখে বা কিছু, আমি কিচ্ছু রাখিনি, একদম কাট অফ নেট থেকে। আমি জানি ওইটা আমার জন্য প্রয়োজন, সবারই জন্য নাও হতে পারে, আমি জানি আমাকে নেট থেকে ডিটক্স হতে হবে, একেবারে পুরো ডিটক্স। তখন যা যা অ্যাসাইনমেন্ট আসতো অনলাইন, সেগুলো বাবাকে বলতাম ওখানে আমাদের, এবং খুব সুন্দর জিনিস, কারণ কোনায় কোনায় প্রিন্ট মানে বই খাতা প্রিন্টারের দোকান, তো ওখানে কোনো প্রিন্টারের কাকুর সঙ্গে যোগাযোগ থাকলেই সে প্রিন্টার কাউকে বাবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিত, সে আমাকে প্রিন্ট করে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিত, আমি সন্ধ্যেবেলা বেরোতাম, আমার ওই হিসাবে আমার বেরোনো হয়ে যেত একবার দিনে, ওকে। মানে সবটাই হয়ে যেত, একটা গুড সিস্টেম ছিল। পরবর্তীকালে শেষে এসে ওই অ্যালেনের অ্যাপটা কি হতো, যে কোনো অ্যাপ, যে কোনো ইনস্টিটিউটের অ্যাপে কি হয়, তোমার রেজাল্টের ওই লিস্টটা দেখা যায় যে কিভাবে করলে, কি ভুল করলে, ওরা এটা ফোকাস করতে, এরার বুক, এরার অ্যান্সার, কি ভুলগুলো হলো সেগুলো দেখে রাখো, যে কিভাবে হলো ভুলটা, কি টপিকে হলো ভুলটা, সেটা যেন একবার রিভাইজ করে নিতে হবে। সেটা করার জন্য তখন আমি আবার ফোনটা ব্যাক করে নিলাম। তখন আর অতটা অভ্যাস খারাপ হয়নি, তো ঠিকই ছিল, মানে খারাপ হচ্ছিল কিন্তু পড়াশোনাটা খুব মানে ডিসিপ্লিন হতো ওখানে। খুব ডিসিপ্লিন, মানে ওটা একটা পয়েন্টের পরে এটা রিয়েলাইজেশন নিজেরই হয়ে যায়, এবং স্যাররা এটা যেটা স্যাররা টার্ম করে ম্যাচিউরিটি, স্যাররা যেমন বলতো, আমরা যখন 11-এ এরকম হতো, আমাদের যেটা আগে করে পড়াতাম, স্যার বলতেন স্যার তাহলে এটা কি হলো, বলে দেখো এখন তোমাকে আমরা এটা বলবো না, বিকজ ইউ আর নট ম্যাচিওর এনাফ টু অ্যানালাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। একটা 11, আমি 12-এ জাস্ট উঠেছি, তখন আমি জিজ্ঞেস করছি এরকম ওই কোয়েশ্চেনটা নিয়ে, যেটা টাফ কোয়েশ্চেন, যেটা 11 বছরের একটা দাদা দেখলাম এই টাফ কোয়েশ্চেন, আমি জিজ্ঞেস করলাম এই কোয়েশ্চেনটা আমি তোমাকে এখন আমি বলবো না, কারণ তুমি অত ম্যাচিওর হওনি। সেই স্যার জাস্ট 1 বছর পরে, তখন আমাদের এই প্রি স্কোর অ্যাডভান্স চলছে, এই স্কোর অ্যাডভান্স মানে লাস্ট সাইকেল অফ রিভিশন চলছে, সেই স্যাররা আমাদের আমি একটা স্যার, আমি ম্যাথ স্যারের কাছে আমি 2.5 ঘন্টা ডাউট জিজ্ঞেস করেছি, তিনি আমাকে তার দিনে 2.5 ঘন্টা সময় দিয়েছেন, অনলি মি, শুধু আমাকে। আমি স্যারকে বলছি স্যার আমার ডাউট সময় লাগবে স্যার, আমার অনেক কটা ডাউট জমেছে। সে বললো বেশ তুমি কালকে এসো। এলাম, 2.5 ঘন্টা, 6:30 থেকে 9টা অব্দি স্যার ছিলেন, স্যারের বাড়ি চলে যাওয়ার কথা 7:30, 9টা অব্দি ছিলেন আমার জন্য। মানে স্যাররা খুব কোঅপারেট ওখানে, ভীষণ পরিমাণে কোঅপারেটিভ স্যারদেরকে, মানে এটা একটা পারফরমেন্স বেসিসের ব্যাপার, অবভিয়াসলি ওরা তো দেখছে প্রফেশনাল অত্যন্ত, তা সত্ত্বেও একটা ব্যাপার যে ওরা স্যাররা একটা পয়েন্ট পরে ওরা নিজেরাই অ্যাডমিট করে ইউ হ্যাভ এনাফ ম্যাচুরিটি, তোমার সে ম্যাচুরিটি আছে যে তোমাকে আমি টাইম দিলে তুমি সেটা অ্যাপ্রিসিয়েট করবে, প্লাস তুমি তোমার কাজের প্রতি অত্যন্ত ডেডিকেটেড, যে তুমি তোমার কাজটা পিন পয়েন্টেডলি, যে কাজটা তোমার যেখানটা প্রয়োজন তুমি সেখানে জিজ্ঞেস করবে। অনেক জায়গায় স্যার এই কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না, সেটা কোনো সেন্স হলো না, তো তুমি তো বলতে হবে কোয়েশ্চেনের কোন পার্টটা বুঝতে পারলে না, কোয়েশ্চেনে ধরো এই পার্টটা, যে স্যার এইখানটা এটা হলো, তাহলে এইখানটা বুঝতে পারলাম, স্যার সেটা তাড়াতাড়ি বলবে, নাহলে তো সে পুরোটাই সে কোয়েশ্চেনটা সলভ করে, স্যার সেটা তো প্রেফার করবে না, তাই না? স্যাররা ওইটাই বলে একটা ইনসেন্স ম্যাচুরিটি। আর ম্যাচুরিটি আর একটা জিনিস, যে অনেকজন পড়ছে, পড়া একটা পড়া মানে যে ঠিক করে পড়া, যে আমি পড়ছি কিন্তু একটা হয় পড়লাম, অ্যাসাইনমেন্ট করলাম, ঠিক করে করলাম, সব জায়গাটা দেখলাম আমি। আর স্যার আরেকটা ছিল, যেটা মানে আইওসি স্যার বলতেন, যিনি ওই রামকৃষ্ণ মিশনের, ডেয়ার ডেভিল অ্যাটিটিউড, এটা স্যারের নিজস্ব টার্ম কয়েন করা, যে আমি পরীক্ষার আগে দেখলাম আমার 4টে চ্যাপ্টার মিস গেছে, যাজ্ঞা মরগা, আমি যায় আসে না, আমি জানি, আমি মানে মনকে বলতে মনকে এভাবে ফুল বানাও, মানে বেওকুফ বানাও মনকে, বোকা বানাও মনকে, যে ওই 4টে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে না,
মনকে যদি এটা বিশ্বাস করিয়ে দিতে পারো যে এই চারটে চ্যাপ্টারতে কোয়েশ্চেন আসবে না, তাহলে তোমার কতটা রিল্যাক্স তুমি থাকলে। যদি পরীক্ষা বাই চান্স একটা কোয়েশ্চেন চলেও এলো, ছেড়ে দেবে। মানুষের পরীক্ষায় নম্বর কমে কিসে? পরীক্ষা কোয়েশ্চেন তো ছাড়াতে কমে না, তো কোয়েশ্চেন ছাড়াতে বেশি নম্বর যায় না, কিন্তু কোয়েশ্চেন ভুল করাতে বেশি নম্বর কমে। উল্টা স্যার বললো যে তুমি যদি চারটে চ্যাপ্টার যেটা ছেড়ে দিলে, যে চ্যাপ্টারগুলো তুমি ছাড়লে না, তার যদি কোয়েশ্চেনগুলো তুমি একটু ঠান্ডা মাথায় পড়লে দাও, উল্টা তুমি দেখে দাও চারটে কোয়েশ্চেন ছেড়ে দিলে, তাহলে সেই চারটে কোয়েশ্চেনে যে সময়টা লাগতো সেটা তোমার আর লাগবে না, সেটা কিন্তু ওই কোয়েশ্চেনে তুমি লাগাতে পারবে। আর তোমার যেটা ভুল হতে পারতো সেটা কিন্তু তোমার ঠিক হতেও পারে। উল্টা তোমার কিন্তু অপটিমাইজেশন হবে, যেটা খুব ফোকাস করে যে কোনো পরীক্ষার জন্য অপটিমাইজেশন। ঠিকভাবে ঠিক চয়েস অফ কোয়েশ্চেন্স, পার্টিকুলার সেট অফ কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন যদি খুব টাফ হয়, আমি দেখতে পাচ্ছি টাফ হবে, তাহলে আমি ছেড়ে দেবো ইমিডিয়েটলি, আমার লাগবে, আমার সময় লাগবে, যদি শেষে সময় পাই এসে করবো। বা এরকম হচ্ছে কোয়েশ্চেনটা খুব লেন্দি কিন্তু আমি জানি হয়ে যাবে, তো এটা আমি করে নেবো, কারণ আমি জানি তো এটা আমার শিওরের 4টে নম্বর। মানে পুরোটাই একটা মানে মাইন্ডসেটকে তৈরি করা হ্যাঁ, যে মাইন্ডসেট আর এটা পরীক্ষার ওই 3 ঘন্টার পরীক্ষার মধ্যে সেটাই ওই পরীক্ষার সময় কোয়েশ্চেনটা দেখে ইনস্ট্যান্টলি কোয়েশ্চেনটা, এটাই তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের এটা একটা অ্যাডভান্টেজ, কোয়েশ্চেনটা তাড়াতাড়ি পড়া হয়ে গেল, পড়ে তুমি জাজ করলে কোয়েশ্চেনটা করবো কি করবো না, সেটা খুব ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, কোয়েশ্চেনটা করবো না করবো না। আমার কিন্তু দুটো অপশনই আছে, আমি চাইলে ছেড়ে দিতেও পারি, যদি আমি দেখি যে টাফ হবে ছেড়ে দেবো, কারণ ওটা যদি আমি করতে যাই, ওটা করতে গিয়ে আমার সময় নষ্ট হবে, সময় নষ্ট হয়ে পরে কোয়েশ্চেনটা আমি ভুল করতেও পারি। হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে ল্যাঙ্গুয়েজটার ব্যারিয়ারটা অনেকের থাকে, তো ওইটা ছোট থেকে যদি একটু অভ্যাস করে আসে ওই অল ইন্ডিয়া যে বেসিস হিসেবে পরীক্ষাগুলো দিতে, তাহলে সেই ইংরাজি ল্যাঙ্গুয়েজের সঙ্গে কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। ওই যে যেটা বলছি, পড়ি আমি বুঝতে পারছি যে কোশ্চেনটা এটা কঠিন মনে হচ্ছে বা এটা লেন্দি হবে। আমি দেখে রেখেছিলাম এরকম একটা টপিক আছে যেটা আমি জানি না, আমি টপিকটা দেখে ওর লেখা তো থাকে না টপিক, এবার কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু দেখলাম আচ্ছা এটা এই টপিকের কোয়েশ্চেন, ওটা পড়িয়ে না না এটাই কোয়েশ্চেন, ছেড়ে দাও। বা একটা কোয়েশ্চেন যেটা খুব ইজি টপিক কিন্তু কোয়েশ্চেন আবার ঘুরিয়ে দিয়েছে, তো দেখে মনে হচ্ছে টাফ, কিন্তু আমি যদি পড়ে নিই তাড়াতাড়ি, ও এটা তো এটা হয়ে গেল। হ্যাঁ, সেইটাই এরম মানে ব্যাপার। এইটাই বলতে চাইছিলাম যে এখানে মিডিয়ামটা ব্যাপার না, কারণ আমাদের বাংলা মিডিয়ামের ছেলেটাও খুব ভালো ইংরেজি জানে। বা নাহলে আরেকটা যেটা হয়, এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি হয়, আমি যদি প্রত্যেকটা শব্দ পড়তে পড়তে যাই, আমার সেই জাজমেন্টটা আসবে না যে কোয়েশ্চেনটা করবো কি করবো না। এটা একটা হয় কি যে মানে হাতে লেখা মতো, আমরা লিখলে কিন্তু আমরা ভাবি না যে কি লিখবো, ক লিখছি তো ক লিখছি, খ লিখছি, আমরা ভাবি না, অটোমেটিক্যালি হাত তো করে। অটোমেটিক্যালি হাত চলে, এটা মাসেল মেমোরি। সিমিলারলি ইংলিশ পড়া বা বাংলা, যারা খুব ভালো করে বাংলা পড়ে তাদের কাছে বাংলাটা পড়াটা কিন্তু টাফ না, কারণ আমরা দেখলি সেটা যেমন চোখে ভাসছে। আমার কাছে সেটা নয়, কারণ আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, তো আমার কাছে বাংলাটা পড়তে পারি এমন নয়, পড়তে পারি কিন্তু অভ্যাস নেই, মানুষের অভ্যাস নেই। আমি আমি ইংলিশটা একদম ফ্লুয়েন্টলি পড়তে পারবো, বাংলাটা পড়তে একটু সময় লাগে, আমি অ্যাডমিট করছি ওটা আমার ফল্ট। যাই হোক, কিন্তু ইংলিশটা পড়তে যেহেতু সময় লাগে না, কেডি স্কুলে বলে দিই, কেডি স্কুলে কিন্তু আমাদের আছে, ইংলিশ মিডিয়াম আছে কিন্তু। কেডিয়াতে হ্যাঁ, মানে কোনো ছেলে চাইলে পরে সে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে। আচ্ছা, সরকারি ভাবে? হ্যাঁ, সরকারি ভাবে। সরকারি। জানা ছিল। কারণ ওকে তো সেটাই ভর্তি করা হয়েছিল আর কি। ওখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা বাংলা শিক্ষা বলে একটা পোর্টাল আছে, সেই পোর্টালে মিডিয়াম সিলেক্ট করতে হয়। কেডি স্কুলের কাছে কেডি স্কুল এটা কেডি স্কুলের ইয়ে দেওয়া আছে, এটা কেডি স্কুল যেহেতু ভালো স্কুল, সব স্কুলকে এটা দেওয়া নেই, কাটোয়া কেডি স্কুলকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু স্কুলে হ্যাঁ ইংলিশ মিডিয়ামের ফেসিলিটি দেওয়া দেওয়া হয়। আছে, সেটা কেডি স্কুলকে দেওয়া আছে। আচ্ছা, সেইটা ওকে দেওয়া দিয়েছিল আর কি, সেটাও জানতো ওটা এটাই করবে। এবং মানে সেক্ষেত্রে অসুবিধা একটা হয়, সুবিধা আছে তো বটে, কিন্তু অসুবিধা একটা হয় যে আমাদের ইংলিশ মিডিয়ামে ভালো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই নেই, ফলে আমার সেরকম টিচারও মনে হয় নেই। আছে টিচার দরকার হবে না, সে তো যদি পরে টিচার, হ্যাঁ টিচার আছে, আছে, হ্যাঁ এটা বলা যায়। টপিক আর আন্ডারস্ট্যান্ডিং না, ছোটবেলা থেকে যদি পড়ে, আমাদের এখানে বাংলা মিডিয়ামে আমরা যারা পড়েছি তারা প্রত্যেকেই ভালো ইংরেজি জানে, হ্যাঁ, এটা কোনো সমস্যা হবে না। মানে আর আমাদের স্কুলে যারা পড়ান তারা প্রত্যেকে অত্যন্ত কোয়ালিফাইড। হ্যাঁ, শুধু বইয়ের একটু সমস্যা হতো, কারণ যেগুলো ইংলিশ মিডিয়াম বই হতো সেগুলোতে ইনফরমেশন একটু ঘাটতি থাকতো, যেগুলো ছায়ার বই বা বাংলা মিডিয়ামের যে বই, ছায়ার বই, পারুলের বই, যেকোনো মানে সাঁতরার বই যেগুলো, সেগুলোতে খুব ডিটেলে থাকে, যেগুলো কারণ ওরা অনেক বছর ধরে করছে, তাই একদম ম্যাটারটা ডিটেলে। তখন করতে হয়েছিল আমাদেরকে কি ওই মানে আমি ফোনে গুগল ট্রান্সলেটে ওই ছবিটা, গুগল লেন্সে ছবিটা তুলে সেটাকে ইংলিশ ভার্সনে ট্রান্সলেট করতাম, দিয়ে বসে বসে পড়তাম, কারণ আমি মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা এটাই সময় করতে হয়েছিল আর কি। খুব অসুবিধা হয়েছিল, কিন্তু একটা পয়েন্টের পর সেটা আমার অভ্যাস হয়ে গেছে। এগুলো সবই তো অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, কোটায় ভর্তি হতে গেলে আমি হয়তো এই প্রশ্ন আরেকবার করেছিলাম, আরেকবার করছি তোমাকে। কোটাতে পড়তে গেলে এলএন হোক বা আকাশ যেখানেই হোক, ইংলিশ মিডিয়াম কি বাংলা মিডিয়াম কোনো ভ্যারি করে? না, ওরা ইংলিশ মিডিয়ামই পড়াবে, কারণ ওদের কাছে হয় ইংলিশ মিডিয়াম নালে হিন্দি মিডিয়াম। কোটায় পড়তে গেলে কিন্তু বাংলা হবে না, বাংলা হবে না, মানে বাংলা মিডিয়াম থেকে যদি কেউ যেতে চায় না বাংলা মিডিয়ামে যেতে মানে স্যার হয় ইংরেজিতে বলবেন, না হলে ইংরেজিতেও বলেন না, একদম হিন্দিতেই বলেন। হিন্দিতেই বলেন, ওই ইংরেজি। এবার
প্রফেশনালি ইংলিশেও বলে, কিন্তু ইংলিশ হিন্দি মিক্সে চলতে থাকে। স্যারদের যেহেতু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাই হিন্দি, তোরা হিন্দিতেই বেশি প্রেফার করে বলতে। সেটা কোনো ব্যারিয়ার না না। আমি বলতে চাইছিলাম যে ওখানকার ভাষা যে সেভাবেই পড়াবে, কিন্তু কেউ যদি এখানে বাংলা মিডিয়াম থেকে পড়ে সে যদি ভাবে কোথায় গিয়ে পড়বো বা সেও পড়তে পারে, পসিবল, পসিবল। তাকে ইংরেজিটা জানতে হবে, মানে বাড়িতে থেকে আগে থেকে তৈরি হতে হবে, তবে তার পড়াশোনাটা ভালো হবে। ইংরেজিটা জানলে ভালো হয়। ভালো হবে, আচ্ছা, মানে হিন্দি যেমন হিন্দি জানেন, হিন্দি বুঝতে সুবিধা হবে, লাইক দ্যাট। হিন্দি তো সবাই জানে, এখন তো সিনেমা দেখে দেখে সবারই সেটা ওটা ইংরেজিও তাই, ইংরেজিও তাই। এখন ইংরেজিটা আরো অ্যাক্সেসিবল হয়ে গেছে। আগে অতটা ছিল না, আগে অত ইংরেজি মুভি কেউ দেখতো না, এখন ইংরেজি মুভিও দেখে বা হিন্দি মুভিও দেখে। যারা বাংলা মিডিয়ামের ছেলে তারাও দেখে। তো এখন আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অতটা প্রবলেমেটিক না, মিডিয়ামটা কোনো ফ্যাক্টর না। তার সাথে ইংলিশ থাকলে, হ্যাঁ, ইচ্ছা থাকলে পড়তে চায় অবশ্যই ইংলিশটা থাকলে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে, যেটা একটা ফ্লুয়েন্সি, একটা স্পিডের ম্যাটারে হালকা, জাস্ট কয়েক সেকেন্ডের হবে। যদি না হয় মোটামুটি ওখানে যে ডিসিপ্লিন তুমি বলছো, কেউ জয়েন করার পর ডিসিপ্লিনে সেটাও চলে আসবে। আচ্ছা, পরীক্ষার 7 দিন আগে থেকে আমরা শুরু করি এবার, বাকি একদম শেষ অংশে প্রায় এসেছি। পরীক্ষার 7 দিন আগে তোমার পড়া বন্ধ করে দিয়েছে, পড়ো না, রিল্যাক্সে থাকো। আচ্ছা, পরীক্ষার সময় কি করে, তখন সেই সময়টা কিভাবে কাটালে এবং পরীক্ষার দিনগুলো কিভাবে গেল? মানে যেটা হয়েছিল, আমরা কোথায় ছিলাম, আমার সেন্টারে ছিল জয়পুরে। আচ্ছা, সেটা খুব ভালো হয়েছিল, সেটা পরে বলছি কেন। এবারে জয়পুরে আমরা গেছিলাম 16 মে। 16 মেতে কি হোটেলে আছি, হোটেলে ছিলাম, তো অসুবিধা নেই। এবার আমি কি করেছিলাম, আমার যে নোটস গুলো ছিল, অত নোটস তো নিয়ে যাওয়া সম্ভব না, আমি মা এতেও আবার খুব কন্ট্রিবিউশন, মা আমার প্রত্যেকটা নোটে বসে বসে ওই ডক স্ক্যানার দিয়ে স্ক্যান করে করে পিডিএফ বানিয়ে দিয়েছিল নোটগুলো ফোনে। সেই ফোনটা দিয়ে ওটা আমার ফোনে পাঠিয়ে দিয়েছিল, আমার ফোন আমার ট্যাবে পাঠিয়ে দিয়েছিল, সেই ট্যাবে ছিল সব নোটগুলো অর্গানাইজ করে আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। তো এবার ওখানে গিয়ে বসে বসে আমি ট্যাবে বসে বসে অল্প খুলে দেখতাম। সাধারণত অত দেখার ইচ্ছা হতো না, এবার কি হতো, সত্যি কথা বলতে আমার একটু ভেতরে ভেতরে হালকা হালকা একটা এক্সাইটমেন্ট বোধ একটা, তাই জন্য আরো মন চাইতো না। বাবাকে এরকমই বলেছিলাম, বাবা চলো বেড়াই, কি আমি বাবা মা মিলে হাঁটতে বেরিয়ে গেলাম হোটেল থেকে, টুক করে হাঁটলাম এবং সময় নষ্ট করেছি। আমি মায়ের ফোনে সিনেমা দেখেছি 16 থেকে 18 মাঝখানে বলছি, 16-17। পরীক্ষার আগের দিন একটা সিনেমা দেখেছি, আর মোস্টলি একটুখানি নোটস গুলি দেখেছি, কারণ তখন একটু মনে হচ্ছিল যে একটু না দেখলে না একটুখানি অন্যায় করছি, একটু স্বাভাবিক ভাবনা, যেটা এতদিন ধরে যে আমাদের ভাবনাটা, যেটা একদম যতই বলুক চিল এই যা চলছে এত বছর ধরে, সেটা তো আর সেটাই ওভারকাম করে গেল। তো আমি একটুখানি দেখছিলাম পড়াগুলো শেষে, পরীক্ষার আগে আমি একটু দেখেই গেছি, মানে এমন নয় পরীক্ষার আগে দিয়ে খেয়ে দে 18 তারিখ হলো, সকালবেলা উঠেও আমি নোটস দেখেছি, কারণ খুব টেনশনে পড়ে গেছিলাম তখন, ভয় লাগছিল ভেতর যে। এবং একটা হয় না, এটা একটা খুব ব্যাপার, আমাদের মনে হয় আমরা ভালো করে পড়লে টেনশন হবে না, কিন্তু আমি তো জানি, আমার এবার এটা যে 7 দিন যে মজা মেরে কাটালাম, তো ভেতর করছে মজা মেরে কাটানো হবে তো, ভালো হবে তো, মানে একটুখানি সেলফ ডাউট তখনও হয়েছে যে মজা মেরে তো কাটলাম, স্যারের কথা তো শুনলাম, মানে যা বলে স্যারের কথা ভরসা রাখছি একদম, এটা একটা ব্যাপার, স্যারের কথা বাবার কথা খুব ভরসা রাখতাম, ভরসা রাখতেই হবে, কারণ তার বদলে নালে কি হতে হবে, নিজের উপরে ভরসা রাখতে হবে, এবং অতটাও ম্যাচিওর নেই যে নিজের উপরে ভরসা রাখতে হবে, কারোর উপরে তো ভরসা রাখতে হবে, এটা তো নিজের উপর ভরসা মানে কি, সেলফ ডিপেন্ডেন্ট, তখনও নই অতটা, হয়তো ছিলাম পার্শিয়ালি, ফুললি নই, তো আমাকে কারোর উপরে তো রাখতে হবে, বাবা স্যারদের উপরই আমার দ্বিতীয় অপশন, তো তাদের উপরই রাখা। তো এবারে পরীক্ষার আগে একটু টেনশন হয়েছিল, তাই আমি দেখে নিয়েছিলাম, শেষে দেখলাম আর সবটা দেখাও হবে না, পরীক্ষার গাড়িতে যেতে যেতে আমার একটা টপিক মনে পড়লো যেটা আমার দেখা হয়নি, তখন দেখলাম, তখন এটা একদম আমি ভুলে যাবো, আমি ওই টপিকটা যেন কখনো সিলেবাসে ছিলই না, টপিকটা আমি জানি না, কোনোদিন পড়িনি, যাই না, হলো একটা ফর্মুলা দেখতে বলে, সেটা দেখলাম না, যাই না, আসবে না। এবং এরকমও হয় সাধারণত, এমন জিনিসই বলি যেগুলো অত্যন্ত খুব পুঙ্খানুপুঙ্খ ব্যাপার, কিন্তু সবসময় অত ডিটেলে জিজ্ঞেস করে না, খুব রেয়ার হয়, মানে এরকম ব্যাপার না, ওইখান থেকে কোয়েশ্চেন আসবে, সেই একটা কোয়েশ্চেনই আসলেও সেটা সে কত কম প্রবাবিলিটি যে আসবে, তো মোস্টলি ভগবানের ভরসায় যাওয়া, সেই নিয়ে তো ওই জয়পুরের 7টার সময় গেলাম, 7টার সময় পরীক্ষার হলে সেন্টারে, ওখানে ঢুকে গেলাম, কারণ আমাদের যেতে হবে, ওখানে গিয়ে সব ওই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সব করা আছে, ওগুলো করলো, দিয়ে আমরা কম্পিটিশন বসলাম। ফার্স্ট পেপারটা হলো, ফার্স্ট পেপারটা বেশ সুন্দর গেল, মানে অত চাপ নিইনি, বেশ ভালোই গেল, পেপারটা একটু ইজি এসেছিল, দিয়ে এলাম, দিয়ে একটুখানি মানে এবার একটা করতাম কি, যেহেতু যে অ্যাডভান্সের আর একটু টাফার হতো, দুটো পরীক্ষা বলে আমি মাঝখানটা ভাত খেতাম না, ভাত রুটি কিছু খাইনি, খেলেই ঘুম আসে আমার দুপুরবেলায় কোনো রকম ভাত বা রুটি যদি আমি একটুখানি, যেটা আমাদের নর্মাল অ্যামাউন্ট সেটা খাই, ইমিডিয়েটলি ঘুম আসবে, আর এইটুকু খেয়ে পেট ভরতো না, তো পরীক্ষা হলে খিদে পেয়ে যাবে,
আর পরীক্ষা হলে খিদে পেয়ে যাওয়া মানে সে মারাত্মক ব্যাপার, তখন আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু অ্যাটলিস্ট আমার মনে হয় ইউ শুড ওয়েল ফেড, ঠিক করে খেয়ে ঠিক করে হাইড্রেটেড থাকা, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। কারণ নাহলে কি হবে, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার, যেটা শারীরিক ব্যাপার স্যাপার কি হয় সেগুলো, এটা বাবা খুব ভালো করে বলবে, শারীরিক ব্যাপার স্যাপার হলে আনফোর্সড এরার হয়। আনফোর্সড এরার মানে কি, যেটা মানে সিলি মিস্টেক, টুক করে হয়ে যায়। ফোর্সড এরার মানে কি, আমাকে কেউ ভুল করিয়ে দিল। আনফোর্সড এরার মানে কি, যেটা নিজে নিজে হয়ে গেল, আমি লক্ষ্যই করলাম না। এরকম কোশ্চেন হলো, ও আমি তো মাইনাস লাগাতে ভুলে গেলাম, এডিশন করার জায়গায় সাবট্রাক্ট করে দিলাম, কি করে হলো? তো ওটা তো আনফোর্সড, তো নিজেই হলো। তো ওগুলো প্রবাবিলিটিটা বেড়ে যায়। তো অ্যাটলিস্ট এটা তো আমি কি করতাম, ফল খেতাম অনেকটা। ফল ফল মানে কি, একদম যেগুলো মানে কলা জাতীয়, যেগুলোতে পেটটা ভরে যায়, কলা। সেই জন্য আমি দুধ দই চিড়েও খেয়ে গেছিলাম। মা আমাকে বললো তুই এটা খেয়ে নে, দেখবি তোর পেটটা ভরে থাকবে। তো তাই খেয়ে গেলাম, পেটটা ভরেছিল একদম। 5:30 অব্দি, 2:30 থেকে 5:30 দ্বিতীয় পেপার ছিল, ভরেছিল। কিন্তু পরীক্ষা মাঝখানে হলো কি, ওখানে যেহেতু এত গরম এবং জয়পুরে একটু ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে। এবার তুমি দেখতে পাবে অনেকজনের সাথেই বাজে কন্ডিশন হয়েছে। আমারটা তো মাইল্ডলি ওয়ার্স, বাকিদের তো আরো খারাপ হয়েছে। কি হয়েছিল সেটা সেটা বলবো, আমারটাকে বলি। আমারটা হয়েছিল কি, যে এত গরম, বাইরে যে ট্রান্সফরমার ছিল ফেটে গেল। কম্পিউটার গুলো ইনভার্টারে লাগানো ছিল, তাই কম্পিউটারে পেপারটা চলতে থাকলো। 1.5 ঘন্টা লাইট ছিল না, 1.5 ঘন্টা পাখা ছিল না। পাখাও মানে এবার শান্ত সেন্টারে গিয়ে এসি হয়, নিটের সেন্টার গুলোতে এসি ছিল, যেই কয়েকটা ভালো সেন্টার গুলোতে এসি থাকে, এইগুলোতে এসি ছিল না। তো কুলার ছিল, কুলারটাও কি সে মানে কুলারটা পেছনে জল দিতে হবে তবে তো ঠান্ডা হাওয়া আসবে, তাছাড়া তো আসবে না। দেয়নি, তো গরম হাওয়াটাই ঘুরে ঘুরে আসে। তাও তো হাওয়া লাগছিল, সেটাও বন্ধ হয়ে গেল। 1.5 ঘন্টা একদম পুরো বন্ধ। সেই পেপার আমরা সেই গরমের মধ্যে দিচ্ছি, মাথা থেকে ঘাম টপ টপ করে সেই রাফ পেপারের উপরে পড়ছে, এরকম ব্যাপার। তার সাথে তো ঠিক আছে। এবার দেখো, এটা একটা ব্যাপার, অ্যাকসেপ্টেন্স। আমি যদি সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট না করতে পারি, আমি ইনস্ট্যান্টলি আমি ডিপ্রেসড হয়ে যাবো, একদমই। যে আমার তাহলে কি হবে, তার সময় সব শেষ হয়ে গেল, কি করবো। কারণ ওই সিচুয়েশনটা আমি কন্ট্রোল করতে পারবো। ওটা তো আমি কন্ট্রোল করতে পারবো, একদম হিস্টোরিক্যাল সিচুয়েশন। আমি দেখলাম হ্যাঁ গেল মর্গা, পেপার চলছে, চলো, এরকম ব্যাপার। মানে এইগুলোর জন্যই তোমাকে তৈরি করে চালে এটার জন্য মেনলি যেটা হচ্ছে কি, ওই তো আমি ওই অনেক কটা পরীক্ষা দেওয়া করেছে, যত কটা পরীক্ষা দিয়ে স্যারও বললো তো, এবং তখন আমি বিশ্বাস করলাম যে স্যারদের কথা একদম ঠিক, যত কটা পরীক্ষা দেওয়ানো করিয়েছে। এবং ওইটাই মেন্টাল প্রিপারেশন, চিল থাকা, যতই খারাপ হোক না কেন এন্ডে তোমার ওই লাস্ট 6 ঘন্টাটা ম্যাটার করে। আমি দেখলাম তাহলে দেখো, লাস্ট 6 ঘন্টা ম্যাটার করে, এখন ম্যাটার করছে। এবং এরপর আমি রাতে তো ভালো খাবার হবেই, এটা আমার একটা মেন্টাল এডিশন ছিল। তখন ভালো করে পরীক্ষাটা দিয়ে দিই, মর্গা আলোটা গেল, ঠিক আছে। অত ভাবিনি, আলো ছিল না, কিচ্ছু ভাবিনি, একদম পুরো জোনের মধ্যে থাকা। যে কারণ জোনের মধ্যে থাকলে কি বাইরেগুলো এফেক্ট করবে না একেবারে। সেই দিনটা আমি বলতে পারি আমার সবচেয়ে ভালো পারফরমেন্স হয়েছে। অলদো আমি তার মধ্যেও সিলি মিস্টেক করেছি, আমি 20 নম্বরে সিলি মিস্টেক করেছি, তার অনেকটা ভালো র্যাঙ্ক হতো, মানে অ্যাটলিস্ট টপ 10 এর মধ্যে হতো। তা সত্ত্বেও সেটা আমি বলছি, এটা আমার বাকি বন্ধুরাও বলবে 20 নম্বরে সিলি মিস্টেক করেছি, সবাই বলবে এটা, যে র্যাঙ্ক ওয়ান হচ্ছে সেও বলবে আমি 20 নম্বরে সিলি মিস্টেক করেছি। কিন্তু আলটিমেটলি ওটাই আমাদের বেস্ট পারফরমেন্স। একদম। এই যে এক্সপেকটেশনটা, মানে একসেপ্ট মেনে নেওয়াটা, হ্যাঁ। এইটা আমাদের মতো বয়সে, মানে ইভেন বলবো স্যারের মতো বয়সে মানুষরা এখনো মানতে চায় না। হ্যাঁ, তুমি যে তোমার যে ম্যাচুরিটি এসছে, তুমি যে ভাবনাটা ভাবছো, যে কথাগুলো বলছো, এইটা এখনো বড় বড় মানুষদের আসে না, যে মেনে নাও যা হয়েছে ঠিক আছে, আমাকে এগিয়ে যেতে হবে। এই চিন্তাটা যদি তুমি কন্টিনিউ তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, আমার মনে হয় না জীবনে কোথাও হ্যাঁ, ওইটা একটা কথা আছে, আমি এই কথাটা তোকে বলেছিলাম, মানে লেট ইট গো। একদম হয়েছে, চলো এগিয়ে চলো। যে কোনো ব্যাপারই, মানে শুধু পড়াশোনার ব্যাপারে না, লাইফের যে কোনো ব্যাপারে ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ঘটনাকে নিয়ে আঁকড়ে থাকলে হবে না, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি সেখান থেকে কিছু লার্নিং থাকে সেটাকে নিতে হবে, তারপর আবার আর এটা মেইনলি হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। যে কোনো ঘটনা লেট ইট অ্যাকসেপ্ট করে লেট ইট গো, অ্যাকসেপ্ট না করেও না, কিন্তু অনেক কিছু লেট ইট গো করে দেয়, ব্যাপারটা লার্নিং আসবে না। তারপর ভাবতে হবে পরে একটা ট্রমা টাইপের একটা মানে মেন্টাল ট্রমা থেকে গেল, যে তাহলে কি হলো, এটা গিল্ট থাকলো, বা যে কোনো ইমোশন, যেটা অনেক ভেরিং ইমোশনস হয়, তার মধ্যে কোনো একটা থেকে যদি আমি অ্যাকসেপ্ট করিনি, ব্যাপারটাকে আমি কি করলাম, একটা বইটা বন্ধ করে দিলাম, দিয়ে পরে বইটা নিয়ে গেলাম। বইটাকে খুলে ছেড়ে দিলে তো তার নিয়ে যা কিছু হতে পারে না, এটা মাথায় একটা প্রেশার থেকে গেল। এটা ওটা খুব ভালো করে শিখিয়েছে, এটা একটা জিনিস। এবং এটা ফেস করার জন্য যখন এই যে বলছিলাম ডিপ্রেশনের সময়, সে সময় অনেক কিছু করতাম, মানে এটা আমার নিজে করা, আমি একটু আধ্যাত্মিক দিকে ব্যাপার স্যাপারগুলো একটু দেখতাম, মানে নট টু ব্র্যাগ বাট স্টিল আমি বলবো অ্যাটলিস্ট আমি তখন না, আমার একটা গীতার বই ছিল, ছোট গীতা ফর চিলড্রেন, ইংরেজিতে ছিল, সেটা বাবা বা মা কেউ না কেউ কিনে দিয়েছিল, আমার এখন আর মনে নেই, বইটার মধ্যে মার্কিং করা নেই না, ওখানে আমার মনে নেই। বইটা নিয়ে গেছিলাম, থাকে সবসময়,
আমি দেখলাম ইংরাজি বই তো আর কখনো পড়ে হয়ে ওঠার সময় হয়নি, বাবা অনেকদিন আগে কিনে দিয়েছে বইটা, একদম সেই মানে গেছে পুরোনো একদম, অনেকদিন আগে যখন ক্লাস 5-6 এ পড়ে হ্যাঁ ওরকম 3-4-5-6 ওরকম সময় তখন পড়ে। ওই যে বলে না মেন্টাল ম্যাচুরিটি, এটা আমি রিয়েলাইজ করলাম তখন একবার পড়েছিলাম, ভালো গুড, অত বোঝা হয়নি। যখন প্রবলেমে পড়েছি তখন পড়ে দেখছি এ তো আমারই প্রবলেম বলছে, মানে খুব ডিপ, মানে আমার মনের মধ্যে একটা রেট্রোস্পেকশন হলো যে আমি বুঝতে পারলাম যে আচ্ছা তো এরম ব্যাপার, এরম জিনিস, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম, লাইফের সঙ্গে আরো বেটার করে কানেক্ট করলাম, মানুষের প্রবলেম গুলো আরো ভালো করে বুঝতে শিখলাম যে ওই আচ্ছা সময়টা গীতা পড়ার জন্য এই গীতাটা পরিবর্তনটা। পড়েছি। হ্যাঁ না গীতা শুধু পড়া না, পড়া নয়, ওটাকে ঠিক করে অনুভব Feel করা। ফিল করলাম। গীতা বইটা এমন না তুমি যদি এরকম করে ধরো কমফোর্টেবল হয়ে এরকম করে বসে পড়ছো তাহলে তোমার একটা রিয়েলাইজেশন হবে, কিন্তু এরকম একটা পাকে পড়ে সিচুয়েশনে পড়ে তুমি যদি পড়ো তাহলে আবার একটা অন্য রিয়েলাইজেশন, যখন যেরকম সিচুয়েশন হবে সেরকম সিচুয়েশনে পড়লে তার আলাদা একদম। রিয়েলাইজেশন হবে। গীতার ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমি না মানে পড়ার খুব একটা সময় হয় না, আর আমি খুব মানে পড়বো মানে পড়তেও ভালোবাসি না টু বি অনেস্ট। আমি যখন ট্রেনে বাসে যেতাম আমি গীতার হেডফোনে ওই ইউটিউবে 14 ঘন্টা ইউটিউব আছে তো, ওটা আমি শুনতাম। আমি বসে বসে না খুব মানে রাগ উঠছিল, কৃষ্ণ সব নিজেই বলে নিজেই, আমি বুঝতেই পারিনি, মানে আমি এত অজ্ঞ ছিলাম, মানে গীতার মাথা মুন্ডে কিছু ঢোকেনি, কিন্তু আসলে তখন আপনি মানে মানে কি বলে কানেক্ট করতে পারেননি ওর একদম সঙ্গে। কোনো হ্যাঁ। কিছু না। 14 ঘন্টার গীতা সবাই বলছে শুনতে, মানে পড়তে গীতা পড়তে বলছে। তো ওভারঅল যখন পরবর্তী সময় আবার মানে, এবং আমার মাসি কথাটা বলতো যে গীতা পড়ে একবারে কেউ বুঝতে পারে না, নিশ্চয়ই না, গীতা সেটাই, 100 হ্যাঁ। বার পড়েও বোঝা সম্ভব না। তাই ওটা পড়তে হবে, শুনতে হবে, সময়ের সাথে তুমি যেটা বললে কানেক্ট হয়ে যাবে। তো আমি একটা টাইম পরে আবার যখন শুনতে বললাম তখন ঠিক ধীরে রিয়েলাইজ করা শুরু করলাম যে হ্যাঁ এই একদম, কারণে মানে এইভাবে বলছে। মানে এটা কোনো ধর্মীয় ভাবে আমি বলছি না, মানে গীতা হচ্ছে আমাদের একটা মানে কি বলবো মানে আমাদের জীবনের একটা হ্যাঁ, পার্ট, মানে জীবনের যে part। যে জায়গায় যে থাকুক না কেন, যেমন সিচুয়েশনে সে যে যেমন কোনো পেশা, জাতি হতে পারে, যে কোনো ধর্ম মানুষ হতে হ্যাঁ পারে, অবশ্যই, কিন্তু সবারই জন্য অ্যাপ্লিকেবল, মানে অ্যাজ ইন ওইটাই, কারণ ওটা একটা ঠিক, এবং এটাও ভেবে দেখো এতটা বিউটিফুলি অ্যারেঞ্জ, ওটা একটা দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন, একদম বন্ধু সেটা একটা টিচার, একটা একটা টিচার স্টুডেন্টের শুভাকাঙ্ক্ষী মধ্যে একজন, হ্যাঁ সবটাই। এবং যখনই এরকম বলছি যে কোনো পাকে সিচুয়েশনে পড়লে কিন্তু যেরকমই পাকে সিচুয়েশনে থাকো না কেন সবসময় তোমার মনে হবে "ওই, এটা তো আমার সঙ্গে রিলেট করছে", যে কোনো পাকে সিচুয়েশন। এবং এটা হতে আমি একটা জিনিস পড়ে, এবং এই নিয়ে আমি একটু আধ্যাত্মিক দিকে একটু ছিলাম, মানে গীতা পড়েছি, গীতারই একটা বই পড়েছি, তারপর আমি বাবাকে বলেছিলাম একটু আমার বুদ্ধিস্ট ফিলোসফি গুলো খুব ভালো লাগতো, আমাকে আমি কিনে দিয়েছে। বুদ্ধিজমে আমার 2টো বই কিনেছি, বাহ, আর ওটা মানে পুরো 12টা বইয়ের সিরিজ, আমি মানে প্রথম 2টো এটা পর কিনেছি। মানে কিউরিওসিটি নিয়ে যে কিউরিওসিটি, ওখানে কি এবং লেখা আছে। ওখানে আমি যেটা খুব ভালো লাগতো গীতা সবারই একটাই, লেটিং গো। ওরা যেটা বলতে কি আমাদেরকে নিজেদেরকে যে ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার সেটা থেকে আমাদের দূরে, আমাদের অ্যাজ এ যেই স্টুডেন্ট আমার কাছে ম্যাটেরিয়ালিস্টিক কি এই নম্বরটা। সকলকে ধন্যবাদ যারা পডকাস্টটি সম্পূর্ণ দেখলেন, এবং যারা ধৈর্য নিয়ে দেখলেন তারা আশা করি অনেক কিছু নতুন শিখেছেন অ্যাজ এ প্যারেন্টস অথবা অ্যাজ এ স্টুডেন্ট। যদি আপনাদের পুরো পডকাস্ট রিগার্ডিং কোনো রকম প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্স ওপেন রইল, আপনারা আপনাদের মতো করে কমেন্ট করতে পারেন। যদি পডকাস্টটি ভালো লেগে থাকে, আপনাদের কোনো পরিচিতি মানুষ যাদের এই পডকাস্টটি উপকার লাগবে তা অবশ্যই শেয়ার করুন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।